আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম। এই প্রোগ্রামের আজকের ডেমো ক্লাসে আমরা এই ভিডিওটা মূলত ছাড়ছি আমাদের ইঞ্জিনিয়ারিং যে প্রাইভেট প্রোগ্রামটা আমরা লঞ্চ করছি তার ডেমো ক্লাস হিসেবে। আমরা কিভাবে ফিজিক্স অ্যাপ্রোচ করব এই প্রোগ্রামটিতে সেটি তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা চ্যাপ্টার চুজ করেছি, কাজ, শক্তি ও ক্ষমতা। তো এই চ্যাপ্টারের প্রথম একটা মাত্র লেকচার আমরা ডেমো হিসেবে দিচ্ছি। তো এটাই আমাদের ফাইনাল লেকচার না, এটাই যে আমি প্রোগ্রামে পড়ার ব্যাপারটা সেরকম না, এটা শুধুমাত্র ডেমো হিসেবে দেখানোর জন্য তোমাদের জন্য চুজ করা হয়েছে। তো চলো আজকের ক্লাসটিতে আমরা কি কি আলোচনা করব সেটা একটু শুনে নিই। প্রথমত এই চ্যাপ্টারটা মূলত তিনটা বৃহৎ টপিকে বিভক্ত। একটা হচ্ছে কাজ, শক্তি এবং ক্ষমতা। আজকের এই ডেমো ক্লাসটিতে আমরা মূলত একটা মাত্র টপিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে কাজ। এই শক্তি এবং ক্ষমতার বিষয়ে আমরা যাব না। আজকের সম্পূর্ণ ক্লাসে আমরা শুধুমাত্র কাজ নিয়েই কথা বলবো, যে কাজ জিনিসটা কি এবং এর বিভিন্ন যে টাইপ আছে সেই টাইপগুলোর কনসেপ্টগুলো কিভাবে ব্যাখ্যা করা যায় সেই জিনিসগুলো, এবং সেখান থেকে কি কি টাইপের প্রশ্ন হতে পারে এবং সেগুলোকে কিভাবে সলভ করা যায় তার একেবারেই আমরা সলভ দেখব আজকের এই ডেমো ক্লাসটিতে। তো এই আমি আগেই বললাম যে এই ক্লাসটির মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বোঝানো যে আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রাইভেট প্রোগ্রামে কি টাইপে অ্যাপ্রোচ করব সেটা বোঝানোর জন্য, যাতে করে তোমরা এখানে এনরোল করতে স্বাচ্ছন্দ্য বোধ করো। তো চলো আজকে কথা না বাড়িয়ে আমি মূলত আজকের ক্লাসে চলে যাব। কাজ কি জিনিস এটা নিয়ে ব্যাখ্যা করি। প্রথমত যে কাজ বিষয়টা কি এবং সেখান থেকে আমরা কিভাবে এর সূত্রটাতে আসতে পারি সেই জিনিসটা একটু কথা বলবো। তো চলো মূলত আমাদের কাজ কাজ কি জিনিস, আমি যদি মনে করো একটা ব্লক ড্র করি এবং এই ব্লকটার উপরে যদি আমরা একটা বল প্রয়োগ করি, দেখো একটা ব্লক আছে, একটা বস্তু, এই বস্তুর উপরে তুমি একটা বল প্রয়োগ করলে যে বলটি এফ পরিমাণ যদি আমি বল প্রয়োগ করি একটি বস্তুর উপরে, তাহলে এই যে বস্তুটির উপরে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার কারণে তার যদি সামনের দিকে একটু সরণ ঘটে, ধরলাম যে সামনের দিকে সে কিছু পরিমাণ সরে গেল, এই সরণের পরিমাণটা কত, আমি ধরলাম যে এখানে সে এস পরিমাণ দূরত্ব সরে গেল, এস পরিমাণ তার সরণ ঘটলো, ঠিক আছে। তো এই যে এস পরিমাণ যে সরণ ঘটলো, তাহলে ফিজিক্সের ভাষায় সে বলছে যে বল প্রয়োগ করলে কোনো বস্তু যদি সরণ ঘটে তাহলে এই বলের সাথে সরণের যে গুণফলটা, এই গুণফলটাকে আমরা কাজ বলি। মানে কাজ যদি আমি একেবারে সিম্পল ভাষায় বলতে চাই, তাহলে কাজ মানে তোমার যে প্রযুক্ত বল এবং এর প্রভাবে যে সরণ ঘটছে তার যে গুণফল, সেই গুণফলটাকে আমরা কাজ বলছি। বাট কাজটাকে আমি যদি অ্যাকচুয়ালি সংজ্ঞায়িত করতে চাই তাহলে এত সহজে সংজ্ঞায়িত করা পসিবল হবে না। এর কারণটা কি? কারণটা আমি এখানে যে চিত্রটা এঁকেছি, যে আমি বল যেদিকে প্রয়োগ করলাম বস্তুটির সরণ যদি সেম দিকে হয়, তাহলে এই সূত্রটা তুমি এভাবে অ্যাপ্লাই করতে পারো। তার মানে এখানে শর্ত আছে, একটা শর্তটা কি, এই শর্তটা কারেক্ট, এই সূত্রটা ঠিক আছে, বাট এখানে একটা ইফ আছে, যদি। যদি কি? যদি বল এবং সরণ সেম ডিরেকশনে হয়। কোন দিকে হয়? সেম ডিরেকশনে কাজ করে। তবে এখন প্রশ্ন তাহলে ডিরেকশন কি ভিন্ন হতে পারে? বল প্রয়োগ করলাম একদিকে, বস্তু চলে যাচ্ছে আর একদিকে, এটা কি হতে পারে? তাহলে আসো এটা বোঝার জন্য তোমাদেরকে একটা ছোটবেলার একটা উদাহরণ দিই। যে আমাদের ছোটবেলায় আমরা খেলনা গাড়ি নিয়ে খেলতাম না, মনে করো এটা একটা গাড়ি। তুমি যখন খেলনা গাড়ি নিয়ে রাস্তায় টানতে, কিভাবে টানতে, তুমি খেলনা গাড়ির মাথায় একটা রশি দিতে, তাই না? একটা রশি অ্যাড করে দিতে, যে এই যে রশি দিয়ে আমি খেলনা গাড়িটাকে টানছি। এটা আমার ভূমি, এটা আমার ভূমি। ভূমির উপরে আমি খেলনা গাড়িটাকে রশি দিয়ে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে তোমার যে প্রযুক্ত বলটা সেটা কোন দিকে? আমার বস্তুটা খেলনা গাড়িটার পাশে, আর আমার প্রযুক্ত বলটা এই তীর বরাবর উপরের দিকে। তাহলে এফ পরিমাণ বল এখন আমি এই তীর বরাবর উপরের দিকে প্রয়োগ করছি। বাট বস্তুটি কি, এই খেলনা গাড়িটি কি তোমার এদিকে চলে যায়? যায় না, সে কিন্তু রাস্তা বরাবর সামনের দিকে এগিয়ে যায়, তাই না? তো এখন ঘটনাটা যখন এরকম হবে যে আমি বল প্রয়োগ করলাম একদিকে, বাট বল প্রয়োগের প্রভাবে বস্তুটি বলের দিকে না গিয়ে অন্য কোনো ডিরেকশন বরাবর মুভ করে চলে গেল, ধরলাম এখন আমার গাড়িটা মুভ করে চলে যাচ্ছে এই দিক বরাবর, তখন ঘটনাটা কি হবে? তখন কি আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো? এটাই কাজের মেইন প্রথম যে কনসেপ্ট, সেটা যে তুমি চাইলেই কাজের মান যদি বের করতে চাও শুধুমাত্র বল এবং সরণ গুণ করলে হবে না, তোমাকে দেখতে হবে যে তোমার বল প্রয়োগের কারণে
বস্তুটি কোন দিকে সরে যাচ্ছে সেই দিক সরানোর জন্য বলের কোন অংশটা কাজে লাগাচ্ছে সেটাই হচ্ছে আমার কৃতকাজের মান কৃতকাজের মান বের করার জন্য কাজে দিবে। খেয়াল করো, এই যে এফ পরিমাণ যে বলটা তুমি প্রয়োগ করলে, এফ পরিমাণ বলটা আমি কল্পনা করছি যে এই সরণের সাপেক্ষে এই বলটা হচ্ছে থিটা কোণে আছে। তাহলে এই যে এফ পরিমাণ বলটা সরণের সাপেক্ষে থিটা কোণে আছে, আমি এই এফটাকে যদি দুইটা পার্টে বিভক্ত করে দিই, একটা পার্ট হচ্ছে এদিকে বরাবর হবে, এটা থিটা হলে এটাও থিটা, তার মানে আলটিমেটলি এটা হয়ে যাবে এফ কস থিটা। আর আরেকটা পার্ট হবে তোমার লম্ব বরাবর, যেটা হবে তোমার এফ সাইন থিটা। তো আমাকে এখানে বুঝতে হবে যে এই বলটার কোন অংশটা অ্যাকচুয়ালি সরণ ঘটাতে কাজ করছে, সেটাই হচ্ছে তোমাকে কাজের মধ্যে বসাতে হবে। এফ পরিমাণ বল আমি কিন্তু এই বস্তুটার উপর প্রয়োগ করলাম, বাট সম্পূর্ণ বলটা কিন্তু কাজে আসছে না বস্তুটাকে সরানোর জন্য, তাই না? এখানে শুধুমাত্র এফ কস থিটা অংশ যেটা আছে সেটাই হচ্ছে শুধুমাত্র বলের দিকে কাজ করছে বা বস্তুর সরণের দিকে কাজ করছে। এফ কস থিটা পরিমাণ বলটা যেহেতু বস্তুটা সরণের দিকে কাজ করছে, তাহলে যখন আমি কাজের মান বের করতে চাবো, তাহলে সম্পূর্ণ বলটাকে সরণের সাথে গুণ দিলে হবে না, বরং ততটুকু বলটিকেই সরণের সাথে গুণ দিতে হবে যেই পরিমাণ বলটুকু অ্যাকচুয়ালি কাজ করছে। বাকিটা কিন্তু সরণের ক্ষেত্রে কোনো কাজ করছে না, অন্য কিছু করছে। কি করছে এটা আমরা পরবর্তীতে আলোচনা করব, বাট আমার মেইন টার্গেট হচ্ছে এই যে এফ কস থিটা যে অংশটুকু, সেটাই মূলত হচ্ছে সরণ ঘটানোর জন্য দায়ী। এবং এই কারণে আমার যে কৃতকাজের সূত্রটা এখন হয়ে যাবে, সেটা হয়ে যাবে বলের ক্ষেত্রে হয়ে যাবে এফ কস থিটা, আর সরণের ক্ষেত্রে হয়ে যাবে এস। তার মানে এখান থেকে আমি চাইলে এভাবে বলতে পারি জিনিসটাকে, এটাকে বলতে পারি এফ এস কস থিটা। এটাই হচ্ছে তোমার কৃতকাজের সূত্র। বলতে পারি কখন? যখন একটা বস্তুর বল এবং সরণ একই দিক বরাবর কাজ করবে না তখন। তাহলে এটাই হচ্ছে আমাদের জেনারেলাইজড সূত্র। আমি বলতে পারি যে আমাদের কাজের যে ভ্যালুটা সেটা আমরা এফ এস কস থিটা এই সূত্র দিয়ে বের করতে পারবো, যেখানে যদি হয় আমাদের এরকম বলা থাকে যে বল একদিকে কাজ করছে, এস সরণ একদিকে কাজ করছে, তাহলে কৃতকাজের ভ্যালু কত, তখন আমরা এটা ইউজ করতে পারবো। প্রশ্ন হচ্ছে তাহলে কি এই সূত্রটাকে আমি প্রথম ক্ষেত্রে ইউজ করতে পারতাম? একটু খেয়াল করতো, যেহেতু বল এবং সরণ একই দিকে, তার মানে এদের মধ্যবর্তী কোণটা কত? মধ্যবর্তী কোণটাকে যদি বলতে পারো 0 ডিগ্রি, সরি সেলসিয়াস লিখছি 0 ডিগ্রি। কারণটা কি? এফও যেদিকে তোমার এসও সেদিকে, এফ এবং এস এদের মধ্যবর্তী কোণ কত? অবশ্যই 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি যদি তুমি এই সূত্রে অ্যাপ্লাই করো, একটু খেয়াল করো তো, ডাব্লিউ সমান এফ এস কস 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রির মান কত আমরা জানি হচ্ছে 1। তাহলে আলটিমেটলি আসছে বল ইন্টু সরণ, যেটা আমরা প্রথমে হচ্ছে বের করার ট্রাই করেছিলাম বা প্রথমে বের করেছিলাম। তার মানে এই সূত্রটা সবার জন্য তুমি ইউজ করতে পারবা না সব কন্ডিশনে, বাট এই যে সূত্রটা আছে সেটা তুমি সব কন্ডিশনে ইউজ করতে পারছো। তাহলে আমাদের জেনারেলাইজ যে সূত্রটা হবে সেটা এখন আর বল ইনটু সরণ আমরা রাখবো না, সেটা আমরা রাখবো এফ এস কস থিটা। বাট এটাকে যদি বাংলায় বলতে চাই কি বলতে পারি? একটু খেয়াল করো, এই জিনিসটাকে আমরা দুইটা ভাগে লিখতে পারি। আমরা কিভাবে লিখতে পারি? তুমি এটাকে এভাবে লিখতে পারবা, হয় এফ কস থিটা ইনটু এস, আলটিমেটলি গুণ করলে এটাই আসে এফ এস কস থিটা, অথবা তুমি এটা লিখতে পারবে এস কস থিটা ইন্টু এফ, তাই না? আলটিমেটলি গুণ করলে সেম জিনিসই আসবে। বাট দুইটাকে আমি দুইটা নামে ডাকলাম কেন? দুইটার কি কোনো মাহাত্ম্য আছে কিনা সেটা এখন বোঝার ট্রাই করি। দেখো, এফ কস থিটা জিনিসটা কি? এফ কস থিটা জিনিসটা হচ্ছে কোন একটা বস্তু যেদিকে সরণ ঘটলো, বলের ঠিক সরণের দিক বরাবর যে উপাংশটা কাজ করছে সেটাকে আমরা বলছি হচ্ছে এফ কস থিটা। তাহলে এফ কস থিটা অ্যাকচুয়ালি হবে সরণের দিকে বলের উপাংশ, সরণের দিকে বলের উপাংশ। এটা কি? এটা হচ্ছে তোমার এফ কস থিটা যে অংশটুকু, সেটা এফ কস থিটাটা হচ্ছে তোমার সরণের দিকে বলের উপাংশ। এর সাথে যদি আমি টোটাল সরণটাকে গুণ করে দিই তাহলে কৃতকাজ পেয়ে যাচ্ছি। তার মানে এস হচ্ছে তোমার ইনটু সরণ। তাহলে তুমি কাজের সংজ্ঞাটা কি বলতে পারি? কাজের সংখ্যাটাকে আমরা বলতে পারি এখন যে সরণ যেদিকে তার দিকে বলের যে উপাংশটা কাজ করছে তার সাথে যদি সম্পূর্ণ সরণটা আমি গুণ করে দেই তাহলে আমি কৃতকাজ পেয়ে যাব। অথবা আমি কি বলতে পারি, নিচেরটা কি লিখেছি আমি একটু খেয়াল করো, নিচেরটা আমি লিখেছি এস কস থিটা ইনটু এফ। এটা আবার কি জিনিস?
একটু খেয়াল করো তো, আমি হচ্ছে বলটাকে দুইটা ভাগে বিভক্ত করতে পারলাম, তাহলে কি আমি সরণটাকে দুই ভাগে বিভক্ত করতে পারবো না? আমি চাইলে সরণটাকেও কিন্তু ভেক্টর রাশি আকারে দুইটা আলাদা আলাদা উপাংশে বিভক্ত করতে পারবো। একটা হবে কি, বল যেদিকে কাজ করছে সেদিকে, আর একটা হচ্ছে বলের ঠিক লম্ব বরাবর। তাহলে আমি যদি এই এসটাকে দুইটা পার্টে বিভক্ত করি, একটা হবে এই দিক বরাবর আর একটা হবে তোমার এই দিক বরাবর। এখন এটা যদি থিটা হয় তার মানে অবশ্যই এটাও থিটা। তাহলে এটা যদি এস হয়, উপরের পার্টটা হবে এস কস থিটা আর নিচের পার্টটা হবে এস সাইন থিটা। এটা বলা যায়। এখন একটু খেয়াল করো, এস কস থিটা যে পার্টটুকু আছে সেটা কি বল যেদিকে আমি প্রয়োগ করলাম সেই দিক বরাবর কি সরণের উপাংশ না? আর এটা হচ্ছে বলের লম্ব দিক বরাবর সরণের উপাংশ। বাট এখানে যেহেতু এস কস থিটা পার্টটুকু আছে, তাহলে এস কস থিটাকে আমি কি বলবো? একে বলবো বল যেদিকে সেদিকে সরণের উপাংশ। তার মানে এটাকে বলা যায়, এস কস থিটাকে বলা যায় বলের দিকে সরণের উপাংশ। বলের দিকে সরণের উপাংশ কিন্তু টোটাল যে বলটা আছে আমার, এই টোটাল বলটাকে যদি আমি গুণ করে দিই তাহলে হয়ে যাবে আমাদের কৃতকাজ। তাহলে একটু জিনিস আশা করি বুঝতে পারছো তোমরা। সেটা হচ্ছে যে আমি আমাদের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটাকে এখন একটু চেঞ্জ করে দিয়েছি। এটা ছিল আমাদের আদিম যুগের সংজ্ঞা, যখন আমরা ক্লাস 9-10-এ ছিলাম তখন আমরা এই সংজ্ঞা পড়েছি, তখন আমরা এত কিছু বুঝতাম না। ভেক্টর রাশি কি জিনিস বা উপাংশে বিভক্ত করা কি জিনিস আমরা বুঝতাম না। সিম্পলি হচ্ছে আমরা করতাম কি, একটা বস্তুকে বল প্রয়োগ করলাম, সে একটু সরণ ঘটলো, তার মানে হচ্ছে তার যে কৃতকাজের ভ্যালুটা সেটা হবে বল ইন্টু সরণ। বাট এখন তো আমরা বড় হয়ে গিয়েছি, আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করে অলরেডি হচ্ছে আমরা এই কোর্সে আসছি, মানে তোমরা অলরেডি ইন্টারমিডিয়েটও শেষ করে আসছো, তোমরা এই কারণে এই কোর্সটাতে আসতেছ, তাই না? তার মানে হচ্ছে তোমরা এখন বড়, তোমরা এখন এই ছোটখাটো সূত্রটা ইউজ করবো না, আমরা ইউজ করবো কি এই সূত্রটা, যে কাজ হচ্ছে সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ, অথবা বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ। ঠিক আছে? তাহলে বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ, সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ, এই দুইটার যে কোনো একটা সূত্র যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু এই জিনিসটাতে ঝামেলা হবে না। এখন প্রশ্ন হচ্ছে এখানে আরো কিছু ঝামেলা হয়, যেমন ম্যাথ করার সময় বলবো কি কি ঝামেলা হতে পারে। তার আগে এই কাজের আরেকটু সিম্পল জিনিস আমরা একটু শিখে নিব। ঠিক আছে? এক কাজ করি, এটাকে আমরা একটু ডুপ্লিকেট করে নিই। তো এতটুকু আমরা পড়লাম। এখন দেখো আমাদের এই সূত্রটাকে আমরা একটু ইলাবোরেট করব, এই সূত্রটাকে সম্পর্কে একটু ডিটেলস জানার ট্রাই করব যে এখানে আর কি কি ঘটনা ঘটতে পারে। খেয়াল করো, তাহলে কৃতকাজের মানটাতে আমরা যে মেইন সূত্রটা পেলাম সেটা হচ্ছে এফ এস কস থেটা। তার মানে একটা বস্তুর কাজের মান কতটুকু হবে সেটা টোটাল তিনটা জিনিসের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে তোমার যে প্রযুক্ত বল সেটা, এরপর হচ্ছে যে বল প্রয়োগের কারণে বস্তুর যে সরণ হলো সেটা, এবং ফাইনালি হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী যে কোণ আছে তার কস থিটার মান, অর্থাৎ কসের মান, কোসাইনের মান, এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে। তো এই যে তিনটা জিনিস আসলে একটা কাজকে তিন ভাবে প্রভাবিত করতে পারে। প্রভাবিত করতে পারে কিভাবে সেটা আমরা এক এক করে দেখব। দেখো, আচ্ছা একটা কস থিটা আকারে লিখি। প্রথম প্রথম অংশটা একটু দেখি। প্রথমে কথা বলি বলের কথা। এমন হতে পারে তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করার পরে তার সরণ ঘটলো, কিন্তু আমি বললাম বস্তুটাকে তুমি সারাদিন ধরে বল প্রয়োগ করছো না, তুমি একটু বল প্রয়োগ করে ছেড়ে দিলে, তাহলে প্রশ্নটা কি হবে? মনে করো আমার কাছে একটা বস্তু আছে, এটা হচ্ছে আমার বস্তুটা, এই বস্তুটার উপরে তুমি হচ্ছে বল প্রয়োগ করছো, এই যে আমি বল প্রয়োগ করলাম, কিন্তু শর্ত হচ্ছে বলটা আমি 2 সেকেন্ড ধরে প্রয়োগ করলাম, 2 সেকেন্ড ধরে। তাহলে যতক্ষণ আমি বল প্রয়োগ করলাম ততক্ষণ বস্তুটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরপরে 2 সেকেন্ড পরে আমি বলটিকে সরিয়ে নিলাম। এমন তো হয় না, তুমি একটু খেয়াল করো, একটা জিনিসকে তুমি ধাক্কা দিলে বল সরে সরে নেওয়ার সাথে সাথেই ধাক্কা দেওয়ার পর কি বস্তুটা সামনের দিকে আরো এগিয়ে যায় না অনেক দূর? তার মানে বল প্রয়োগ করলে বস্তুটি সরে যাবেই যদি ঘর্ষণ না থাকে, কিন্তু বল ছেড়ে দেওয়ার পরেও কিন্তু বস্তুটি সামনের দিকে সরে যেতে থাকে। আমাকে যদি বলা হয় যে একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম 2 সেকেন্ড ধরে এবং এরপরে আমি বলটিকে সরিয়ে নিলাম, তোমাকে বের করতে বলা হলো তৃতীয় সেকেন্ডে, তোমাকে বের করতে বলা হলো তৃতীয় সেকেন্ডে কৃতকাজ কত, কৃতকাজের ভ্যালু কত। উত্তর কত হবে? উত্তর কি আমি এফ এর জায়গায় কি আমার প্রযুক্ত বলটাকে ইউজ করতে পারবো? পারবো না। এর কারণ হচ্ছে ততক্ষণই কাজ হয় যতক্ষণ তার উপর বল প্রযুক্ত করা হয়। তুমি যদি বস্তুর উপর থেকে বলটিকে সরিয়ে নাও, সরিয়ে নেওয়ার পর থেকে তারপরে যতক্ষণ ধরেই তোমাকে কাজ বের করতে বলুক না কেন, সেখানে কিন্তু বলের মান অ্যাকচুয়ালি কত?
তৃতীয় সেকেন্ডে বলের মান অ্যাকচুয়ালি শূন্য। তার মানে বলের মান কখনো যদি শূন্য হয়ে যায়, উপরের সূত্র অনুসারে যদি এই তিনটার মধ্যে কোনো একটার ভ্যালু শূন্য হয়ে যায়, তুমি কিন্তু কাজের ভ্যালু বের করতে পারবে না। অ্যাকচুয়ালি কাজের ভ্যালু কত হবে? জিরো হয়ে যাবে। তার মানে দেখো শর্তটা কি? শর্তটা হচ্ছে আমি বস্তুর উপর বল প্রয়োগ করলাম, যতক্ষণ ধরে বল প্রয়োগ করলাম ততক্ষণ তার কাজ থাকবে। আমি যখনই বলটিকে সরিয়ে নেব, তারপর থেকে ওই প্রযুক্ত বলের কারণে কোনো ধরনের তুমি কাজ পাবা না, কারণ সেই বলটা একটা ভ্যালু ছিল 2 সেকেন্ড পর্যন্তই ছিল, এরপর থেকে তার কোনো এফেক্ট এই বস্তুর উপরে নাই, এই কারণে কাজের মানও তুমি বের করতে পারবে না। হ্যাঁ, এমন হতে পারে 2 সেকেন্ড পরে অপর কোনো বল তার উপর প্রয়োগ করা হলো, তাহলে সেই বলের জন্য তুমি কাজ বের করতে পারবা। বাট এই যে যেই বলটা 2 সেকেন্ড পর্যন্ত কাজ করেছে, তার জন্য আর বল বের করা যাবে না বা কাজ বের করা যাবে না। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। এই ছোট ছোট সিম্পল সিম্পল জিনিস দিয়ে এমসিকিউতে আটকে ফেলতে পারে। একটা বল দিয়ে থাকলো, স্মরণ দেওয়া থাকলো, অনেক কিছু হাবিজাবি করে ম্যাথ দিয়ে দিল, তোমাকে একটা নির্দিষ্ট সেকেন্ডে বললো কৃত কাজের মান কত। আসলে সেখানে তোমাকে ম্যাথ করাই লাগতো না, শুধু তোমাকে একটু চিন্তা করে আনসার দেওয়া লাগতো যে কৃত কাজের মান শূন্য হবে। সেই চিন্তা না করে তুমি ম্যাথ করে হয়তো বা আনসার দিয়ে আসবে, অপশনেও হয়তো বা সেটা জিনিস থাকবে। তো এই জিনিসটা একটু মাথা খাটিয়ে আনসার করতে হবে, ঠিক আছে? তো দেখো এফ এর একটা কন্ডিশন আমরা বুঝলাম যে বল যদি থাকে কাজ থাকবে, বল সরিয়ে নেওয়া যাওয়ার সাথে সাথেই সেই বলের কারণে কোনো কাজ থাকবে না। হ্যাঁ, ওই মোমেন্টে অন্য কোনো যদি বল তার উপর কাজ করে, তাহলে তার জন্য তুমি কৃত কাজ বের করতে পারবে, কোনো সমস্যা না। বাট এই বলটা যেটা তুমি সরিয়ে নিয়েছো তার জন্য কোনো কাজের ভ্যালু থাকবে না। এখন আসি আমি স্মরণের ক্ষেত্রে। একটা বস্তু যদি স্মরণ ঘটে, সাথে সাথে তার যদি বল থাকে, থিটার ভ্যালুটা থাকে যাতে জিরো না হয়, অর্থাৎ অশূন্য একটা বল, অশূন্য একটা কোণ বা কস থিটার মান যদি দেওয়া থাকে, এবং স্মরণ যদি শূন্য না হয়, বস্তুটা যদি অ্যাকচুয়ালি সরে যায়, তাহলে তার কাজ থাকবে। বাট যদি না সরে কি হবে? উদাহরণ দিই আবার, আমরা একটা এক্সাম্পল করি। মনে করো তোমার কাছে তোমার বাসায় একটা দেয়াল আছে, এই দেয়ালে তুমি সারাদিন ধরে বল প্রয়োগ করছো, এই দেয়ালটা একটু হচ্ছে সরে যাচ্ছে না, তার কোনো স্মরণই হচ্ছে না। আমি আমি দেয়ালের উপরে, এই দেয়ালের উপরে, এই বোর্ডের উপরে সারাদিন ধরে বল প্রয়োগ করলাম, বোর্ডটা একটু হচ্ছে পেছন দিকে সরে গেল না, এমন যদি হয়, তাহলে যেহেতু আমার স্মরণের ভ্যালু শূন্য, আচ্ছা আমি নট ইকুয়াল টু দিছি, এস ইকুয়ালস টু 0, যদি হচ্ছে স্মরণের ভ্যালু শূন্য হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি তোমার কৃত কাজের ভ্যালুও শূন্য হয়ে যাবে। আশা করি বুঝতে পারা গেছে, তাই না? যে কৃত কাজের ভ্যালু শূন্য হতে পারে তখনই যখন বল আছে, কোন ঠিকঠাক আছে, কিন্তু তোমার স্মরণ হচ্ছে না, তাহলে কৃত কাজও কিন্তু শূন্য হয়ে যাবে। তার মানে শূন্য কাজ আমি বলের ক্ষেত্রেও পেতে পারি, স্মরণের ক্ষেত্রেও পেতে পারি, এবং আরেকটা যে পার্ট আছে থেটা, সেটার ক্ষেত্রেও পেতে পারি। এখন আমরা একটু দেখি যে থেটার আসলে ঘটনাটা কি। থেটা আবার একটা কাজের ভ্যালুটাকে তিনটা আলাদা ডাইমেনশনে নিয়ে যেতে পারে। একটু খেয়াল করো, থেটার ভ্যালু আমরা তিন ভাবে ব্যাখ্যা করতে পারি। তিন ভাবে, কি কিভাবে? যদি যদি থেটার ভ্যালু 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট হয়, যে কোনো যে কোনো ভ্যালু হতে পারে, যদি থেটার ভ্যালু এক্স্যাক্টলি 90 ডিগ্রি হয়, অথবা থেটার ভ্যালু যদি 90 ডিগ্রির থেকে বড় বা 180 ডিগ্রির থেকে ছোট বা সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কৃত কাজের ভ্যালুটা কেমন কেমন হতে পারে সেটা একটু আমরা অ্যানালাইসিস করব। একটু খেয়াল করো তো, থেটার সাথে কাজের রিলেশনটা কি? আমরা জানি যে কাজের সূত্রে কস থেটা বলে একটা অপশন আছে, একটা ফাংশন আছে। তাহলে থেটার মান যদি তোমার 0 থেকে শুরু করে 0, ঠিক না, 0 থেকে শুরু করে 90-র আগ পর্যন্ত, মানে 89.9999 ম্যাটার করে না, 90 না হলেই হবে, 90 এর আগ পর্যন্ত যে কোনো কোণ যদি তুমি ধরো এখানে, তাহলে দেখবে cos থিটার মানটা পজিটিভ একটা ভ্যালু আসছে। অলওয়েজ ভ্যালু যাই আসুক এটা ম্যাটার করে না, বাট পজিটিভ আসবে, এটা 100% শিওর। তুমি এটা হচ্ছে যদি সূক্ষ্ম কোণ নাও, ঠিক আছে, এটাই সূক্ষ্ম কোণ না, 90 ডিগ্রি থেকে যে কোনো কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলি, 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে সূক্ষ্ম কোণ যদি হয়, তাহলে cos থিটার ভ্যালু অ্যাকচুয়ালি কত কেমন হবে? পজিটিভ হবে। এখন cos থিটার ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে এই ভ্যালুটাকে তুমি যদি এখানে বসাও, তাহলে অ্যাকচুয়ালি কৃত কাজের ভ্যালু এটাও তুমি পজিটিভই পাবা। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তার মানে যদি কখনো যদি থিটার মান, কোণের মান, কখনো যদি কোণের মান সূক্ষ্ম কোণ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যে কৃত কাজটা পাবো সেটাকে আমরা বলি ধনাত্মক কাজ। এটাকে আমরা বলি ধনাত্মক কাজ, ঠিক আছে?
এই জিনিসটাকে আমরা মাথায় রাখবো, এই কাজটাকে আমরা ধনাত্মক কাজ বলি। সেম ভাবে আমাদের যদি থিটার মান 90 ডিগ্রি হয় তখন কি হবে একটু খেয়াল করি। আমরা যদি cos থিটার জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দিই, cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির ভ্যালু কত? 0। তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে কাজের ভ্যালুটা তোমার পাবা হচ্ছে 0। তার মানে আমি যে বললাম শূন্য কাজ আসলে তিন ভাবে হতে পারে। একটা হচ্ছে বলের মান শূন্য, সরণের মান শূন্য, অথবা থিটার মান 90 ডিগ্রি, শূন্য না কিন্তু আবার, থিটার মান 90 ডিগ্রি বা cos থিটার মান শূন্য, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি থিটা 90 ডিগ্রি হলেই পসিবল হয়। এবং সেই মোমেন্টে তুমি হচ্ছে শূন্য কাজ পাবা, আর এই কাজটাকে বলা হয় শূন্য কাজ। আশা করি পরেরটা কি হবে এটা তোমার বুঝতেই পারছো। পরেরটা হবে যদি একটা বস্তুর উপরে তুমি এমনভাবে বল প্রয়োগ করো যে, এবং তার সরণ এমনভাবে ঘটে যে বল এবং সরণের মধ্যবর্তী যে কোণটা সেটা একটা স্থূল কোণ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমি যে cos থিটার ভ্যালুটা পাবো, এখান থেকে অলওয়েজ cos থিটার ভ্যালুটা নেগেটিভই পাওয়া যাবে। তুমি যে কোনো স্থূল কোণ ধরো, cos থিটার ভ্যালু অলওয়েজ নেগেটিভ পাওয়া যাবে। এবং তাহলে cos থিটা যদি নেগেটিভ হয় এই সূত্রে বসাও, তাহলে কৃত কাজের ভ্যালুও তোমরা কিন্তু নেগেটিভ পাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের শর্তটা তিনটা। থিটার ক্ষেত্রে আমরা তিন ধরনের কাজ পেতে পারি, এবং এই লাস্টের এই কাজটাকে বলা হয় ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কনসেপ্টটা, যে আমাদের যে কাজের কনসেপ্টটা আছে এখান থেকে তুমি শূন্য কাজ তিন ভাবে পেতে পারো, এবং ধনাত্মক এবং ঋণাত্মক কাজও পেতে পারো। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে এর পাশাপাশি, সেটা কি জিনিস মাথায় রাখতে হবে, খেয়াল করো তো, আগের পেজে একটু ফিরে আসি। আমি যে কাজ সমান বললাম বল, সরণ এবং এদের মধ্যবর্তী কোণের হচ্ছে cos থিটা, তাই না, cos বা কোসাইন, এটা যদি নেওয়া হয়, এই জিনিসটা কি তোমাদের ভেক্টরের কোনো জিনিস মনে পড়িয়ে দেয় কিনা? আমরা কি জানি বল একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি। তো আমরা বল এবং সরণকে যদি এমন ভাবে গুণ করি যে যাতে করে তাদের যে ভ্যালুটা, তাদের গুণফলটা যদি একটা স্কেলার রাশি হয়, যেটা হচ্ছে কাজ কিন্তু একটা স্কেলার রাশি, যদি একটা স্কেলার রাশি নির্দেশ করে, তার মানে আমি বলতে পারি আসলে এই দুইটা গুণফল অ্যাকচুয়ালি ডট গুণফল। এবং ডট গুণফলের সূত্র কিন্তু ছিল দুইটা ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণের cos থিটা, তাই না, কোসাইন। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ডাব্লিউ, ভেক্টর চিহ্ন হবে না, ডাব্লিউ সমান হচ্ছে এফ ডট এস। তাহলে আমি যদি একটু ভেক্টর ফরম্যাটে জিনিসটাকে লিখতে চাই এই সূত্রটাকে, তাহলে ভেক্টর ফরম্যাটের সূত্রটা লিখলে হচ্ছে এরকম দাঁড়াবে, লিখে দিই ইন ভেক্টর ফর্ম। ঠিক আছে, তাহলে এফ এস cos থিটা, ঠিক আছে, এভাবে তো থাকতেই পারে, বাট কখনো যদি ভেক্টর আকারে বল এবং সরণ দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কৃত কাজের যে ভ্যালুটা, সেই কৃত কাজের ভ্যালুটা আমরা এই সূত্র দিয়েও কিন্তু চাইলে বের করতে পারবো। তো আশা করি বুঝতে পারা গেছে যে কিভাবে আমরা হচ্ছে এই কাজের যে কনসেপ্টটা এটা নিয়ে আসার ট্রাই করলাম। ঠিক আছে, এখন দেখো আমরা কিছু জিনিস একটু মাথা রাখার ট্রাই করব। কাজের ক্ষেত্রে কিছু জিনিস মাথা রাখার ট্রাই করব, এটাও একটু আমরা হচ্ছে আরেকটা পেজ ক্রিয়েট করে নিই। ওকে, এটা একটু মুছে দেই। দেখো, কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। কি জিনিস আমরা মনে রাখবো? অবশ্যই সূত্রগুলো তো মনে রাখবোই, যা যা পড়লাম তারা তো মনে রাখবোই, এর পাশাপাশি কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা কি? কাজের একক কি? কাজের একক, অনেক একক ইউজ করা হয়, বাট আমরা সচরাচর যেই এককটা ইউজ করি এসআই এককে, সেটা হচ্ছে তোমার জুল। কাজ হচ্ছে এক প্রকার শক্তি, এবং এসআই একক অনুসারে যে কোনো শক্তিকে জুল দ্বারা কনভার্ট করতে হয় বা জুল এককে লিখতে হয়। এ কারণে কাজকে আমরা জুল এককেও পড়বো, বাট কোনো কোনো ম্যাথে কখনো কখনো এটা হচ্ছে একটু প্যাচ লাগানোর জন্য অন্য ধরনের এককেও কিন্তু প্রবলেমগুলো বা ম্যাথগুলো আসতে পারে। যেমন হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত যেই এককটা, সেটা হচ্ছে সিজিএস একক, এসআই বাদে সেটাতে আসে। এই এসআই এককে, কাজের একককে বলা হয় আর্ক। ঠিক আছে, আর্ক। তো এসআই একক এবং সিজিএস একক, এসআই অ্যাকচুয়ালি কিন্তু এমকেএস একক ছিল আগে, এমকেএস এককটাকেই হচ্ছে ইন্টারন্যাশনালি এসআই একক নাম দেওয়া হয়েছে। সেম ভাবে সিজিএস এককে আমরা কাজকে আর্ক বলি। আর্ক এবং জুলের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে 1 জুল ইকুয়ালস টু 10⁷ আর্ক। ঠিক আছে, তো এই যে সম্পর্কটা, এটা হচ্ছে এক্সট্রা
আমাদের একটু মনে রাখতে হবে। আদারওয়াইজ হচ্ছে বিভিন্ন সিরিয়াস এককের যদি কোনো ম্যাথ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটু কিন্তু ঝামেলায় পড়তে হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেকেন্ড, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, যেটা হচ্ছে এক্সট্রা আগে যা যা বললাম সেটা থেকে। দেখো আমি একটু আগে কি বললাম, কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। কাজ কি জিনিস? কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, স্কেলার। তো কাজ যদি একটা স্কেলার রাশি হয় তার মানে এ ভেক্টরের মতো করে আচরণ করবে না। এখন দেখো কাজকে আমরা একটু আগে বললাম যে কাজ ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে, তাহলে এই যে পজিটিভ এবং নেগেটিভের সাইনটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি তার মানের সাথে রিলেটেড। পজিটিভ এবং সাইন নেগেটিভ সাইন যদি একটা স্কেলার রাশির ক্ষেত্রে হয় সেটা তার মানের সাথে রিলেটেড, বাট একটা ভেক্টর রাশির ক্ষেত্রে পজিটিভ কিংবা নেগেটিভ সাইন সেটা কিন্তু তার দিকের সাথে রিলেটেড। এই জিনিসটা একটু বুঝতে হবে তোমাদেরকে। কাজ আমি একটু লিখে দিই, এটা কাজ যেহেতু একটা স্কেলার রাশি, কখনো কখনো মনে করো তোমার হচ্ছে অনেকগুলো বল নিয়ে তোমাকে কাজ বের করতে হচ্ছে, ফাইনালি তোমাকে বললো যে টোটাল কাজটা বের করো, নেট ওয়ার্ক ডান কত, এটা যদি তোমাকে বের করতে বলে তাহলে কিভাবে তুমি বের করবে? দেখো তো আমাদের মনে করো একটা বল দ্বারা কৃত কাজের মান আসলো পজিটিভ প্লাস এ, আরেকটা বল দ্বারা কৃত কাজের মান আসলো হচ্ছে মাইনাস বি। কারণ আমরা এতক্ষণ ধরে জানলাম যে কৃত কাজের মান পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। আরেকটা বল দ্বারা কৃত কাজের মান 0 আসলো। আমাকে এখন বললো এই 3টা বল দ্বারা নেট ওয়ার্ক ডান কত। আমরা করবোটা কি? আমি কি এ এর সাথে বি যোগ করে দিব, নাকি চিহ্ন যেভাবে আছে সেভাবেই তুমি হচ্ছে হিসাবটা করবা? আমাদের করার লাগবে যেটা সেটা হচ্ছে যার সামনে যে চিহ্ন সে চিহ্ন দিয়ে তোমাকে যোগ করতে হবে, অর্থাৎ প্লাস এ, তারপর হচ্ছে নেট মানে কি যোগ করতেছি, প্লাস দিয়ে আবার মাইনাস বি আবার যোগ করছো 0। তার মানে অ্যাকচুয়ালি যেটা মিন করছি আমি, কখনো যদি একটা স্কেলার রাশির ক্ষেত্রে চিহ্ন থাকে এই চিহ্ন সহ তোমাকে যোগ করতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু হচ্ছে মিলাতে পারবে না, তোমার আনসার ভুল আসবে। তাহলে আমাকে টোটাল যে নেট ওয়ার্ক ডানটা হবে সেটা হচ্ছে এ মাইনাস বি, জুল বা যাই হোক ম্যাটার করে না, বাট এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। একটা স্কেলার রাশির ক্ষেত্রে চিহ্নের ইউজ করার নিয়মটা হচ্ছে এরকম। বাট এটা যদি স্কেলার না হয়ে একটা ভেক্টর রাশি হতো, যেটা হচ্ছে বলের ক্ষেত্রে যদি বলি, আমাকে তোমাকে যদি দুইটা বলকে যোগ করতে বলে তাহলে তুমি চিহ্নটাকে কিভাবে অ্যাপ্লাই করবা? চিহ্নটাকে অ্যাপ্লাই করার জন্য তোমাকে আসলে দিকটা হচ্ছে নিয়ে আসতে হবে। মনে করো আমাকে যদি বলা হয় যে F1 একটা, আমি ভেক্টর রাশির ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, মনে করো তোমার কাছে একটা বল দেওয়া আছে প্লাস এ, F2 দেওয়া আছে হচ্ছে মাইনাস বি। যেহেতু একটা ভেক্টর রাশি এটা আইজিয়াকে কিছু একটা থাকবে, ধরলাম আমি একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কাজ করে, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করে। আমাকে যদি বলা হয় এই দুইটা ভেক্টরকে যোগ করো, যোগ করার সময় এই যে প্লাস কিংবা মাইনাস যে সাইনটা এটা অ্যাকচুয়ালি তাদেরকে দিককে নির্দেশ করছে। ভেক্টরের মান কি কখনো নেগেটিভ হতে পারে? একটা ভেক্টরের মান কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না। আমি যদি এটাকে ভেক্টরের মান আকারে বলতাম, এই F1 এর মান, আচ্ছা একটু ভেক্টর চিহ্ন দিয়ে দিই, এই F1 এর মান অ্যাকচুয়ালি এই হতো এ, এবং এই ভেক্টরের মান F2 এর মান বি হবে, যদিও এর সামনে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে। মান আকারে কখনো যদি বলা হয় ভেক্টরকে তুমি কখনোই হচ্ছে মাইনাস আকারে লিখতে পারবে না, কারণ এটা একটা ভেক্টর রাশি, ভেক্টরকে কখনোই মান আকারে নেগেটিভ লেখা যায় না। তাহলে তখন এই মাইনাস চিহ্নটার অর্থটা কি? মাইনাস চিহ্নটার অর্থ হচ্ছে যখন তোমাকে এফ নেটটা বের করতে বলবে তখন অ্যাকচুয়ালি এই মাইনাসটা দিয়ে তার দিকটাকে আমি বোঝাচ্ছি যে সে অ্যাকচুয়ালি ওয়াই অক্ষের নেগেটিভ দিক বরাবর কাজ করছে, এই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর পজিটিভ দিক বরাবর কাজ করছে। তখন তুমি যদি যোগ করো, তুমি ভেক্টর আকারে যখন তুমি যোগ করবে এটাকে তুমি এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই, এ আই মাইনাস বি জে। বাট যখন তুমি এ আকারে লিখবে, মান আকারে, তখন কিন্তু তোমাকে উভয় ক্ষেত্রেই আলটিমেটলি প্লাস চলেই আসছে, তাই না? তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, যেহেতু ওয়ার্ক একটা স্কেলার রাশি, তোমাকে যদি নেট ওয়ার্ক ডান কখনো বের করতে হয় সে মোমেন্টে অবশ্যই চিহ্নের জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে এবং চিহ্নটা সহ তোমাকে নেট ওয়ার্ক ডান বের করতে হবে। আশা করি বুঝতে পারা গেছে। এখন এত কিছু যে আমরা আলোচনা করলাম, কাজের একটু বেসিক একটা আইডিয়া নেওয়ার ট্রাই করলাম, কাজ থেকে এসেছে, কাজের সূত্রগুলো কি কি, এবং এরপরে হচ্ছে আমরা বোঝার ট্রাই করলাম কি কি ক্ষেত্রে শূন্য কাজ হতে পারে এবং ধনাত্মক এবং ঋণাত্মক কাজের কনসেপ্টটা কি, এবং আমরা হচ্ছে এককটা নিয়ে আলোচনা করলাম এবং হচ্ছে
যদি চিহ্ন থাকে তাহলে চিহ্নটা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা দেখলাম। এখন আমরা কিছু কমন মিস্টেক্স দেখব ম্যাথ সলভ করতে গিয়ে। আমার কাছে একটা সিম্পল একটা ম্যাথ দিয়ে আমরা শুরু করব। দেখো একটা বস্তু আছে, এই বস্তুটার উপর তুমি বল প্রয়োগ করলে, এই বস্তুটার উপর হচ্ছে বল প্রয়োগ করলাম আমি 10 নিউটন। 10 নিউটন, অ্যাঙ্গেলটা হচ্ছে এই দিক বরাবর, এই দিক বরাবর। এখানে কোনটা দেয়া নেই, কোনটা মিস হয়ে গেছে, আমি কোনটা একটু দিয়ে নিই। এটা হচ্ছে ধরো 30 ডিগ্রি, 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল দেয়া আছে, ঠিক আছে? 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেলে ভূমির সাপেক্ষে এই বরাবর 10 নিউটন বল একটা কাজ করছে একটা বস্তুর উপরে। এর প্রভাবে বস্তুটি হচ্ছে 5 মিটার তার সরণ ঘটলো। আমার স্বাভাবিকভাবে মাথায় কি আসবে? মাথায় আসবে আচ্ছা অ্যাঙ্গেল দেয়া আছে, বল দেয়া আছে, সবই দেয়া আছে, আমি হচ্ছে শুধুমাত্র কাজের ভ্যালু বসাবো, এটা করলেই হয়ে যাচ্ছে। এভাবে করলেই হয়ে যাবে। ডাব্লিউ সমান এফ এস কস থেটা, এখানে এফ এর ভ্যালু হচ্ছে 10 নিউটন, এস হচ্ছে 5, এবং কস থেটাটা দেওয়া আছে একটা, এটা হচ্ছে থিটাটা, তাহলে কস 30। কোনো সমস্যা নেই, এটা করতে পারবা। প্রশ্ন হচ্ছে থিটাকে আমি এটা নিব নাকি এটা নিব। এটা অ্যাকচুয়ালি কত? 30 হলে এটা এটা 150। তোমার কাছে মনে করো 30 ডিগ্রি দেওয়া নেই, আমি এটা দিয়ে দিয়েছি যে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 150 ডিগ্রি। তোমার কাছে মনে হবে যে এটা আমি 150 ডিগ্রি এই কোণটাকে ইউজ করি, যেহেতু এদের মধ্যবর্তী কোণ, একটা বল দেয়া আছে, সরণ দেয়া আছে, দুইজনের মধ্যবর্তী কোণ তো এটাই আলটিমেটলি, মধ্যবর্তী কোণ দেয়া আছে, তাহলে আমি হচ্ছে কাজের মানটা বের করলেই হয়ে যাবে। বাট এটা অ্যাকচুয়ালি একটা ভুল পদ্ধতি। তুমি যেভাবে করছো সেটা কিন্তু এই পদ্ধতিতে তোমার করা যাবে না। কেন করা যাবে না? কারণ হচ্ছে আমি যে চিত্রটা এঁকেছিলাম সেই চিত্রের সাথে এটা একটু অমিল আছে। অমিলটা কোথায় একটু খেয়াল করো। আমি বলেছি একটা বিন্দু থেকে একটা বল কাজ করছে এবং তার প্রভাবে একটা সরণ ঘটছে। যখন আমি থেটাটা নিয়েছি, যে কোনো ভেক্টরকে তুমি যখন ডট গুণ করো বা ক্রস গুণ করো বা যোগ বা বিয়োগ যাই করো না কেন, কোনটা তোমার এমনভাবে সিলেক্ট করতে হয় যে একটা বিন্দু থেকে দুইটা ভেক্টর বের হয়ে যাচ্ছে এমনভাবে যদি চিত্রটা আঁকো। দেখো এই বিন্দু থেকে এই ভেক্টরটা বাইরের দিকে বের হয়ে যাচ্ছে, এই বিন্দু থেকে এই ভেক্টরটা বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। তো একটা নির্দিষ্ট বিন্দু থেকে দুইটা ভেক্টর যদি বাইরের দিকে বের হয়ে যায়, ওই মোমেন্টে তাদের অন্তর্গত যে কোণটা সেটাকে আমরা থিটা বলি, এবং সেই থিটাটাকেই সবগুলো সূত্র তোমাকে ইউজ করতে হবে। বাট এখানে যে 150 ডিগ্রির কথাটা আমি বলছি, এই 150 ডিগ্রি কি অ্যাকচুয়ালি সেই অ্যাঙ্গেলটা মিন করছে? একটু খেয়াল করো, এই বিন্দুতে এসটা হচ্ছে বের হয়ে যাচ্ছে, কিন্তু এই বিন্দুর মধ্যে কিন্তু এফ বলটা বের হয়ে না গিয়ে বরং এফ বিন্দুর দিকে প্রবেশ করছে। তার মানে চিত্রটা ঠিক আছে, সমস্যা না, বাট চিত্রটাকে ম্যাথের করার জন্য, আমি ম্যাথটাকে সলভ করার জন্য চিত্রটাকে একটু চেঞ্জ করে নিতে হবে আমার সুবিধা মতো। সুবিধা মতো চেঞ্জ করে নিবে কি হবে? এটি হচ্ছে আমার বস্তুটি, এই বস্তুটির উপর যে বলটা প্রয়োগ হলো, এই বলটাকে আমি ডিরেকশনটাকে একটু এক্সটেন্ড করে দেবো, যে হ্যাঁ এদিকে তো প্রয়োগ হচ্ছে, আমি একটু সামনের দিকে একটু বাড়িয়ে দিই। ঠিক আছে, আমি কল্পনা করি এই হচ্ছে আমার বিন্দুটা, এই হচ্ছে তোমার বিন্দুটা, এর প্রভাবে তার যে সরণ ঘটলো, তার সরণটা হচ্ছে এই দিক বরাবর। এখন খেয়াল করো, আলটিমেটলি এটা এই দিক বরাবর দেওয়া, আমি তীরটা এখানে দিয়েছি, বা তীরটাকে আমি যদি এক্সটেন্ড করে একটু বাইরের দিকে দিয়ে দিই, তাহলে আসলে বোঝা যাচ্ছে যে এদের মধ্যবর্তী কোণটা কত। এদের মধ্যবর্তী কোণ এখন দেখা আছে এটা, এবং এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই যে আমি একটু বলেছিলাম যে এটা 150 হলে এটা অ্যাকচুয়ালি কত হবে? 30 ডিগ্রি হবে। আর এটা 30 হলে, এটা যদি 30 হয়, এটা যদি 30 হয়, তাহলে এটা অবশ্যই 30 ডিগ্রি হবে বিপ্রতীপ অনুসারে। তাহলে তোমাকে 30 ডিগ্রিকে ইউজ করে যে মানতে আসবে সেটা তোমাকে ইউজ করতে হবে। কারণ অ্যাকচুয়ালি বল যেদিকে এবং সরণ যেদিকে, বল এবং সরণ এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ অ্যাকচুয়ালি 150 ডিগ্রি না, এটার মধ্যবর্তী কোণ কিন্তু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে তোমাকে অ্যাকচুয়ালি কৃত কাজের ভ্যালুটা বের করতে হবে এই সূত্র দিয়েই, অবশ্যই এফ কস থেটা। বাট এখানে মাথায় রাখতে হবে থেটার জায়গায় তোমাকে কিন্তু 30 ডিগ্রি কোণটা ইউজ করতে হবে, নট 150 ডিগ্রি। তাহলে এফ এর ভ্যালু কত? এফ হচ্ছে 10, এস 5 মিটার, এবং কস 30 ডিগ্রি। তাহলে আমি যদি একটু ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে আমার প্রবলেমের আনসারটা বের হয়ে আসবে। আমি একটু জাস্ট ক্যালকুলেট করে তোমাদেরকে জানাচ্ছি। এটা আসে হচ্ছে 10 ইন্টু 5, 50 cos 30 ডিগ্রি, তাহলে 43.3, এটা আসে 43.3 জুল। যদি সব একক এসআই এককে দেওয়া থাকে তাহলে তোমার ভ্যালুটা হচ্ছে এসআই এককেই আসবে।
দেখো, এবং এটা যদি করতে তুমি, এটাও 43.3 আসতো, বাট একটা মাইনাস চিহ্ন সামনে আসতো, এখানে সামনে একটা মাইনাস চিহ্ন আসতো, মানে যেটা অ্যাকচুয়ালি পজিটিভ কাজ হওয়ার কথা, তোমার আনসার দিয়ে সেটা নেগেটিভ একটা ওয়ার্ক বের হচ্ছে। একটু খেয়াল করো, যেহেতু কোণের মানটা এখানে সূক্ষ্ম কোণ, এই কারণে পজিটিভ আসছে, কোণের মানটা স্থূল কোণ নেওয়ার কারণে নেগেটিভ আসছে। একই জিনিস তোমার কিন্তু উল্টো হয়ে যেত, অপশনে যদি দুইটাই থাকতো অবজেক্টিভ আকারে, তোমার কিন্তু ওটা যদি তুমি আনসার করতে তাহলে অবশ্যই ভুল হবে জিনিসটা। এই জিনিসটা মাথায় রেখে তোমাকে কিন্তু সলভ করা উচিত, ঠিক আছে? চলে আসবো আমরা পরবর্তী প্রবলেমে। এখানে একটু আগে যেটা করলাম আমরা, সেখানে একটা মাত্র বল ছিল, তার সাপেক্ষে আমাকে কাজের মান বের করতে বলা হয়েছিল। এখন আমাকে বের করতে বললো অনেকগুলো বল আছে, এখানে অনেকগুলো বল আছে, আমাকে বের করতে বলা হলো এই বস্তুটির প্রত্যেকটা বল দ্বারা কৃত কাজের মান নির্ণয় করো। তো এখানে বল আছে কয়টা? 4টা বল আছে। তো আমরা এক কাজ করি, 4টা বল দিয়ে 4টা ভ্যালু বের করার ট্রাই করব। দেখো, প্রথম এটা হচ্ছে আমরা ধরি আমরা 1 নাম্বার বল, আমার 5 নিউটন বলটা আমার 1 নাম্বার বল। তাহলে এই 1 নাম্বার বল দ্বারা আমার কৃত কাজের ভ্যালুটা কত? একে আমি W1 বলতে পারি। আমাদের সূত্র কি? এফ এস কস থিটা, এটা হচ্ছে আমার সূত্র। এখানে এফ এর ভ্যালু কত বসাবো? এফ এর ভ্যালু বসাবো হচ্ছে 5 নিউটন। এস কত? এস প্রত্যেকের জন্য এস বলা আছে যে সরণ হচ্ছে 6 মিটার। এতগুলো বল আমি প্রয়োগ করলাম, তার প্রভাবে বস্তুটি সামনের দিকে 6 মিটার দূরত্ব যদি সরে যায়, তাহলে আমাকে যদি বলা হয় যে ভ্যালুটা কত বলে, তাহলে বের করতে বলা হয়েছে। তাহলে এস এর ভ্যালু কত? এস হচ্ছে তোমার 6 কস কস থিটা, মানে কি? বল এবং সরণের মধ্যবর্তী কোণ। দেখো তো, বলটা যেদিকে কাজ করছে সরণটাও কি সেদিকেই ঘুরছে, তার মানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ অ্যাকচুয়ালি 0 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 0 ডিগ্রি। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার আনসার। কাজ করে এটা আমরা নিচের দিকে বের করে দিই, এটা হবে 30, তাহলে হবে 30 জুল, ঠিক আছে? এই হচ্ছে আমার কৃত কাজ। প্রথমটা শেষ। সেকেন্ড সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমি ধরে নিই এই ইয়েলো অংশটা, এটাকে আমরা 2 নাম্বার বল বলি। তো দ্বিতীয় যে বলটা আছে তার সাপেক্ষে যদি কৃত কাজ বের করতে বলে, W2, ওই সেম সূত্র, এফ এস কস থিটা, এখানে এফ এর ভ্যালু হচ্ছে 10 নিউটন, এস হচ্ছে 6 কস, এদের মধ্যবর্তী কোণ, তো এস ডান দিকে আর এফ হচ্ছে উপরের দিকে, তাহলে মধ্যবর্তী কোণটা অবশ্যই এই যে কোণটা দেয়া আছে সেটাই হবে 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রি। আমি যদি এটা হিসাব করি তাহলে W2 পেয়ে যাব। একটু হিসাব করে দেখি কত আসে। 60 cos 30, 51.96 এটা আসে। এই হচ্ছে তোমার কৃত কাজের ভ্যালু দ্বিতীয় বলের ক্ষেত্রে। তৃতীয় যে বলটা আছে তার জন্য যে আমি কৃত কাজের ভ্যালু বের করি, থার্ড বলটাকে আমি মনে করো হচ্ছে এই নীল বলটিকে ধরি, এটাকে ধরি। এই যে এই বলটার জন্য কৃত কাজের ভ্যালু যদি বের করতে বলে W3, তাহলে বলের ভ্যালু কত? 15, এস সরণ হচ্ছে 6 cos থিটা, সরণ কোন দিকে? সরণ ডান দিকে, তাহলে ডান দিকের সাথে এই কোণটা কত? এটাও যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা অ্যাকচুয়ালি হবে 135 ডিগ্রি, মানে 180 থেকে 45 বিয়োগ করো, তাহলে এটা আসবে cos 135 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 15 ইন্টু 6 ইন্টু cos 135, এটা আসছে -63.64 জুল। তৃতীয় যে বলটা আছে তার জন্য কৃত কাজের ভ্যালু। এবং ফাইনালি আমাদের লাস্ট যেটা বল আছে 4 নম্বর, এটা হচ্ছে, এটা দিয়ে আমাকে যদি বের করতে বলে যে 2 নিউটন যে বলটি আছে তার দ্বারা কৃত কাজের ভ্যালু, তাহলে W4 এটাকে বলতে পারি আমি। W বল কত? 2, এফ এস কত? 6, এবং থিটা কত? বল এবং সরণের মধ্যবর্তী কোণ আলটিমেটলি এটা হচ্ছে আলটিমেটলি কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক আছে না? এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে cos 90 আমরা অলরেডি জেনে গেছি যে কখনো যদি কোণের ভ্যালু 90 ডিগ্রি হয় তাহলে কৃত কাজের ভ্যালু 0 হবে, এবং সেটাই আমাদের এসেছে, এই কাজের ভ্যালুটা 0 জুল। তাহলে একটু খেয়াল করো, একটু ভালো মতো যদি খেয়াল করো তাহলে দেখতে হবে এখানে যে কাজের ভ্যালুটা আমার আসলো 4টার জন্য 4 রকম আসলো। প্রথমে এটা হচ্ছে আমার ধনাত্মক কাজ, কারণ কি? কারণ হচ্ছে এখানে যে কোণটা সেটা অ্যাকচুয়ালি 0
অর্থাৎ সূক্ষ্মকোণ, সূক্ষ্ম না একবারে 0 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার এই পরেরটা হচ্ছে সূক্ষ্মকোণ, এই কারণে এটাও পজিটিভ এসেছে। এটা হচ্ছে তোমার স্থূলকোণ, এই কারণে নেগেটিভ এসেছে। এবং ফাইনালি এটা হচ্ছে 90 ডিগ্রি, এই কারণে কাজের ভ্যালু 0 এসেছে। আমাকে যদি বের করতে বলতো, এখানে বলেনি, বাট বের যদি করতে বলতো নেট ওয়ার্ক ডান কত, কি করতা? নেট ওয়ার্ক ডান হতো এই চারটাকে অ্যাকচুয়ালি চিহ্ন সহ যোগ করা, তাহলে এটা হবে 30, 51.96 মাইনাস 63.64 প্লাস 0। এখানে যা আসবে সেটাই উত্তর, ঠিক আছে। বাট মাথা রাখতে হবে কি, মাথা রাখতে হবে আমাকে যখন নেট ওয়ার্ক ডান বের করতে বলে কখনো, তাহলে সেই ক্ষেত্রে চিহ্ন সহ আমাকে যোগ করতে হয়, ঠিক আছে। যোগ বিয়োগ তো করতেই পারবো। চলে যাবো আমরা আমাদের পরবর্তী প্রবলেমে। একটু খেয়াল করি এখানে প্রশ্নটা কি বলা আছে, এবং সেই সাপেক্ষে আমরা হচ্ছে একটা চিত্র ড্র করার ট্রাই করব, তাহলে হচ্ছে ম্যাথটা ভালো মতো বুঝতে পারা যাবে। প্রশ্নটা বলা আছে এরকম, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আনত 5 মিটার দৈর্ঘ্যের একটি মই, এই মই বেয়ে 75 কেজি ভরের একজন ব্যক্তি এবং তার সাথে 25 কেজি ভরের একটি বোঝা সহ সে উপরের দিকে যদি উঠে, তাহলে এই ব্যক্তি টোটাল কি পরিমাণ কাজ করে সেই কাজের ভ্যালুটা আমাকে বের করতে বলেছে। তো আমাকে একটা দেয়াল আঁকতে হবে প্রথমত। বললাম যে এই হচ্ছে দেয়াল, এই হচ্ছে আমার দেয়াল, এই দেয়ালের মধ্যে এটা হচ্ছে তোমার ভূমি, ঠিক আছে, এই ভূমি, এবং এখানে হচ্ছে আমরা একটা মইকে রেখেছি। বললাম আমি এই হচ্ছে আমার মইটা, কত কোণে? 60 ডিগ্রি কোণে। বললাম এটা এই হচ্ছে আমার মই। এই মইয়ের যে কোণটা আনুভূমিকের সাথে এই কোণটা দেয়া আছে, এটা সমান 60 ডিগ্রি কোণ। আমাকে বের করতে বলেছে একজন ব্যক্তি এখান থেকে ওঠা শুরু করেছে উপরের দিকে, এবং তার নিজস্ব ভর হচ্ছে 75 কেজি, এবং তার মাথায় আরেকটু বোঝা আছে যেটা হচ্ছে 25 কেজি। তাহলে টোটাল কি পরিমাণ ভর নিয়ে সে অ্যাকচুয়ালি উপরের দিকে উঠছে, এই ভরটার ইনফরমেশন দেয়া আছে, হচ্ছে 75 প্লাস 25 মানে 100 কেজি। তাহলে 100 কেজি ভর নিয়ে লোকটি উপরের দিকে উঠে যাচ্ছে। আমাকে বের করতে বলা হয়েছে কৃত কাজের ভ্যালু কত যদি এর সরণটা, এই সরণটা হচ্ছে 5 মিটার হয়, ঠিক আছে। তো সরণটা যদি 5 মিটার হয়, তাহলে কৃত কাজের ভ্যালু কত যদি বের করতে চাই আমি, তাহলে কি করতে পারবো? আমাদের কাছে বল দেয়া আছে, সরণ দেয়া আছে, কোণ দেয়া আছে, সব দেয়া আছে। বাট অবশ্যই মাথায় রাখতে হবে তোমাকে বলের কোন পার্টটুকু অ্যাকচুয়ালি সরণের দিকে কাজ করছে সেটা খেয়াল করো। বলটা কোন দিকে কাজ করে, যদি আমি চিত্রটা একটু ড্র করি, বলটা অ্যাকচুয়ালি কোন দিকে কাজ করছে, এই লোক যদি হচ্ছে এই জায়গায় থাকে, এখান থেকে ঠিক নিচের দিক বরাবর, তার কিন্তু টোটাল যে বলটা কাজ করে, যেটাকে আমি বলতে পারি এফ সমান এম জি। তার মানে বলের ডিরেকশনটা কোন দিকে? এই দিক বরাবর। সরণের ডিরেকশনটা কোন দিকে? সরণের ডিরেকশনটা কিন্তু উপরের দিক বরাবর, এই দিক বরাবর কাজ করে। এটাকে একটু আমরা একই পয়েন্টে নিয়ে আসা ট্রাই করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই হচ্ছে আমার সরণের ডিরেকশন এস, এটা তোমার এস এর ডিরেকশন, ঠিক আছে। তাহলে বল তোমার নিচের দিকে, এস তোমার ওই দিকে। তাহলে আমি যদি কৃত কাজের ভ্যালু বের করতে চাই, আমাকে অ্যাকচুয়ালি এদের মধ্যবর্তী কোণটা নিতে হবে। তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত, কিভাবে বের করবো? এটা বের করার জন্য এক কাজ করি, আমরা আনুভূমিক দিক বরাবর একটা রেখা টানি। এটা হচ্ছে আমার আনুভূমিক দিক, এবং দেখো তো ওটা খেয়াল করো, এটা যদি তোমার 60 ডিগ্রি হয়, তাহলে এটাও ভূমি, এটাও ভূমি, তাহলে অনুরূপ কোন অনুসারে তুমি বলতে পারবে এটা অ্যাকচুয়ালি 60 ডিগ্রিটাকে আমি মিন করছি। এবং দেয়ালটা তো হচ্ছে খাড়া লম্ব, তার মানে এটা অবশ্যই 90 ডিগ্রি। তো দেখো একটা হচ্ছে 60 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি, তোমার টোটাল যে কোণটা সেটা হবে 90 প্লাস 60। তো এই যে কোণটা পেয়ে গেলাম আমি, বল পেয়ে গেলাম, সরণ পেয়ে গেলাম, বল এবং সরণের মধ্যবর্তী কোণটাও পেয়ে গেছি, তাহলে আমি কৃত কাজের ভ্যালুটাও বের করতে পারবো। তাহলে এটা হয়ে যাবে আমাদের ডাব্লিউ সমান এফ এস কস থেটা, যেখানে এফ হচ্ছে এমজি মানে 100 ইন্টু 9.8, সরণ কত 5, কস থেটা, থেটা কত 90 প্লাস 60, ঠিক আছে। তাহলে এই যে হিসাব নিকাশটা যদি আমি করে ফেলি, তাহলে আমি কিন্তু কৃত কাজের ভ্যালু পেয়ে যাব। থেটার অ্যাঙ্গেল দেখেই কিন্তু আইডিয়া করতে পারা যাচ্ছে যেটা একটা নেগেটিভ ওয়ার্ক হবে, তাই না? তাহলে 109.85 cos 150 ডিগ্রি,
এটা আসে 4243.5। এই হচ্ছে আমার কৃত কাজের ভ্যালু। এটাই আনসার। এটাকে আরেকভাবে করা যায়, এই ম্যাথটাকে তুমি আরেকভাবে করতে পারো উপাংশ বের করে করে। সেটা খেয়াল করে কিভাবে, আমি জাস্ট বলে দিচ্ছি, আমি করে দিব না, আমি জাস্ট বলে দিই। দেখো তো, আমাকে কি বলা হয়েছিল যে বলের যেদিকে কাজ করে সেই দিক বরাবর সরণের যে উপাংশ সেটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমার কৃত কাজের ভ্যালু বের হয়। তাহলে এখন দেখো তো, সরণটা যদি এদিক বরাবর কাজ করে তাহলে এটা যদি থিটা হয় তাহলে এস এর একটা পার্ট হবে এদিক বরাবর এস কস থিটা, আর এই দিক বরাবর উপরের দিকে হবে সেটা হচ্ছে এস সাইন থিটা। তাহলে বলের তোমার সরণের একটা উপাংশ এস সাইন থিটা ঠিক বলের রেখা বরাবর উল্টো দিকে কাজ করছে। তাহলে এস সাইন থিটা বা এস সাইন 60 যদি উপরের দিকে কাজ করে তাহলে বলের দিকে কোনটা কাজ করবে? ভেক্টর রাশি কি, যখন তুমি যে দিকটাকে উল্টো করে দিবে চিহ্নটা উল্টে যাবে। তাহলে এটা যদি এস কস 60 হয়, উপরের ডিরেকশন বরাবর যদি এস সাইন 60 হয়, তাহলে ঠিক নিচের দিক বরাবর হবে মাইনাস এস সাইন 60। তবে একেবারেই কিন্তু জিনিসটাকে করতে পারতাম, এক লাইনেই করতে পারতাম। সেটা কিভাবে? সেটা হতো ডাব্লিউ সমান বল, বল মানে হচ্ছে 100 ইন্টু 9.8, আর এস এর জায়গায় আমি মাইনাস এস করতাম কারণ এস সাইন 60 তো উপরের দিকে, তাহলে মাইনাস এস সাইন 60 নিচের দিকে, তাহলে মাইনাস এস মানে হচ্ছে 5 সাইন 60। শেষ, বাকিটা হিসাব করে এটা আসবে। তুমি এভাবে করতে পারবে চাইলে। এখন এখন একটা প্রশ্ন এসে যাচ্ছে, সূত্রে সাইন চলে আসলো কেন? আসলে সাইন এবং কস ম্যাটার করছে না। কস তখনই তোমাকে নিতে হবে যদি তুমি কোনটা অ্যাকচুয়ালি বল এবং সরণের অ্যাকচুয়াল কোনটা নাও, মধ্যবর্তী কোনটা, যেটা আমি বললাম একই বিন্দু থেকে বের হয়ে যাবে, তাহলে মধ্যবর্তী কোনটা যেটা সেটা যেটা আমি নিয়েছি তখন কিন্তু কস সূত্রটা ইউজ করতে হবে। বাট তুমি যদি একেবারে বেসিক যে সূত্রটা আছে, বাংলা যে সূত্রটা, আমার বাংলা সূত্রটা কি, এই যে বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ বা সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ, এটা নেওয়ার জন্য তোমাকে সাইন থিটা নেওয়া লাগুক, কস থিটা নেওয়া লাগুক, ট্যান থিটা নেওয়া লাগুক, ম্যাটার করে না। যেটাই নেওয়া লাগে না কেন সেটা তুমি নিতে হবে। যদি তুমি অ্যাকচুয়াল সূত্র ইউজ করো তাহলে কোনটা তোমাকে ভালো মতোই নিতে হবে অ্যাকচুয়ালি যে কোনটা হওয়া উচিত। বাট কোন যদি তুমি অন্য কিছু নিয়ে কাজ করো, যেটা আমি এখানে কাজ করলাম 60 ডিগ্রি নিয়ে, 60 ডিগ্রি তো আর ওদের মধ্যবর্তী কোণ না, এই কারণে কস থিটা হচ্ছে না, কস থিটা না হয়ে সাইন থিটা হয়ে গেছে। বাট আলটিমেটলি এখান থেকেই কিন্তু এটা এসেছে, তুমি যে কোনো একটা নিয়মে করতে পারো। বাট আমি সবসময় প্রেফার করি বেসিকে থাকার জন্য। এতে সুবিধা কি? সুবিধা হচ্ছে আলাদা কিছু তোমাকে মনে রাখতে লাগে না বা ভুল হওয়ার চান্সটা কম। কোনটা তুমি সবসময় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোনটা বের করবা, অ্যাকচুয়াল সূত্র এফ এস কস থিটা ইউজ করবা, সেটা যেখানে দেয়া থাক না কেন ম্যাটার করে না। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের মেইন জিনিস এখন পর্যন্ত। বেসিক যে আমার কাজ সেটা আমরা শিখে ফেলেছি। এরপর আমাদের টার্গেট হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজের ভ্যালু বের করা। ধ্রুব বল জিনিসটাই হচ্ছে এর নামের মধ্যেই আছে, ধ্রুব। ধ্রুব মানে কনস্ট্যান্ট একটা ফোর্স। একটা বস্তুর উপরে সর্বদা যদি একটা বল কাজ করে এবং সেটা যদি সবসময় কনস্ট্যান্ট থাকে, তার ভ্যালু যদি কখনো চেঞ্জ না হয়, তাহলে সেই বলটাকে আমরা নাম দিয়েছি কনস্ট্যান্ট ফোর্স বা ধ্রুব বল। এখন এই সব ধ্রুব বল দ্বারা কিন্তু কাজের যে কনসেপ্টটা সেটা অলরেডি আমরা কিন্তু তিনটা যে ম্যাথ করলাম সেই তিনটা ম্যাথে আলোচনা করে ফেলেছি। দেখো তো, এখানে প্রত্যেক ম্যাথে, তিনটা ম্যাথেই যে বলগুলো ছিল 10 নিউটন বা এখানে যা যা বল আছে, প্রত্যেকটা বল কিন্তু সবসময় কনস্ট্যান্ট। এটা কিন্তু টাইমের সাপেক্ষে ভ্যারি করছে না বা এক এক অবস্থানের সাপেক্ষে ভ্যারি করছে না। তাহলে এই সব বলের ক্ষেত্রে আমরা যে কাজগুলো পাবো সেই কাজগুলোই হচ্ছে ধ্রুব বলের সাপেক্ষে কৃত কাজ। এবং তার ক্ষেত্রে তোমাকে যদি কাজের মান বের করতে হয় তাহলে আমরা বেসিক যে সূত্রটা এতক্ষণ ধরে পড়লাম এফ এস কস থিটা, এটাই অ্যাপ্লাই করলেই আমার হয়ে যাবে। অর্থাৎ এই জন্য আলাদা কোনো সূত্র আমাকে মনে রাখা লাগবে না। তবে এরপরে একটু পরে যে আমরা প্রবলেমটা করব তার জন্য জাস্ট একটা জিনিস বলে রাখি যে কখনো যদি এফ এবং এস ভেক্টর আকারে দেয়া থাকে, এফ এবং এস যদি ভেক্টর আকারে দেয়া থাকে তখন কিভাবে করতে পারে? মনে করো এফ একটা বল যেটাকে ভেক্টর আকারে ভাবে দেয়া আছে, এফ এক্স আই প্লাস এফ ওয়াই জে প্লাস এফ জেড কে, এটা তোমার বলের ভ্যালু দেয়া আছে। আবার তোমার কাছে বলা আছে যে সরণ, একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম তার কারণে তার একটা সরণ ঘটলো, এই সরণটা হচ্ছে এস এক্স আই, এস
ওয়াই জে এস জেড কে। তো এইভাবে যদি উপাংশ দিয়ে ব্যাখ্যা করা থাকে, আমাকে যদি বের করতে বলে তাহলে কৃত কাজের ভ্যালু বের করো, তাহলে আমরা কি করব, আমরা শুধুমাত্র দুইটাকে জাস্ট ডট গুণ করে দেবো। ডট গুণ করে কি, এটার সাথে এটা গুণ করা, ডট গুণ করা, ঠিক আছে। তাহলে ডট গুণ করে কি হবে, আমাকে জাস্ট এটাকে এখানে নিয়ে আসতে হবে, এটাকে এখানে নিয়ে আসতে হবে, জাস্ট এতটুকু, ঠিক আছে। তারপর কি করা লাগবে, আমাকে ডট গুণ করা লাগবে। ডট গুণ করার নিয়ম কি, নিজেদের সহগের সাথে জাস্ট গুণ করা, তাই না। আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। তাহলে এখানে টোটাল কাজের ভ্যালুটা আসবে এফ এস এস এক্স, এফ ওয়াই এস ওয়াই, এফ জেড এস জেড। তাহলে এখান থেকে যে ভ্যালুটা বের হবে সেটাই হচ্ছে আমার ধ্রুব বল দ্বারা কৃত কাজের ভ্যালু। একেবারে বেসিক ফর্মেটেই তোমরা কিন্তু এটাকে চাইলে সলভ করতে পারবে। চলো এই জিনিসটাকে অ্যাপ্লাই করি আমরা হচ্ছে পরবর্তী ম্যাথটাতে। আচ্ছা, একটা জিনিস বলে রাখা ভালো, কখনো যদি সরণ ভেক্টর দেয়া না থাকে তাহলে কিন্তু তোমাকে সরণ ভেক্টর জেনারেট করতে হবে, ঠিক আছে। ডিরেক্ট যদি দেয়া না থাকে আইজে কে আকারে, তোমাকে আইজে কে আকারে সরণ যে ভেক্টরটা সেটাকে বানিয়ে নিতে হবে, যে জিনিসটা তোমরা অলরেডি ভেক্টর চ্যাপ্টারে পড়েছো। আমরা এই ম্যাথটা সলভ করতে করতে সেই জিনিসটা কিন্তু বুঝতে পারবো আশা করি। দেখো এখানে কি বলা আছে, একটি বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হলো, যে বলটা হচ্ছে 2i প্লাস 3j প্লাস k, এবং এর প্রভাবে বস্তুটি এই বিন্দুতে ছিল, সে এই বিন্দুতে সরে গেল। আমাকে বের করতে বলা হয়েছে কৃত কাজের ভ্যালু কত। তো এই জিনিসটাকে যদি হচ্ছে আমরা একটু চিত্র আকারে প্রকাশ করতে চাই, ধরলাম এটা হচ্ছে দুইটা অক্ষ আমার কাছে। এখন এই জায়গা থেকে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে একটা বস্তু সরে গেল, তার যে ইনিশিয়াল যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা হচ্ছে 1 1 2, তার যে ফাইনাল পয়েন্টটা সেটা হচ্ছে 3 2 0, অর্থাৎ সে এখান থেকে শুরু করে এদিক বরাবর গেল, ঠিক আছে। তাহলে ইনিশিয়াল থেকে ফাইনাল এই পয়েন্টটা, তাহলে এই যে সরণটা এটা হচ্ছে তার সরণ ভেক্টর, বাট সেটা ভেক্টর আকারে দেয়া নাই। কখনো যদি ভেক্টর আকারে দেয়া না থাকে, আমরা কি জানি, দুইটা ভেক্টর দুইটা বিন্দু যদি স্থানাঙ্ক দেয়া থাকে তাহলে সরণ ভেক্টর বের করার পদ্ধতি হচ্ছে জাস্ট ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে হবে। ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করবো কি হবে, দেখো এভাবে আমাকে যদি সরণ ভেক্টর বের করতে বলে, সরণটা কি, এই ভেক্টরটা বের করার জন্য আমাকে কি করতে হবে, কি ত্রিভুজ সূত্র অনুসারে এটা প্লাস এটা ইকুয়ালস টু এটা, তাই না। তাহলে এস সমান হবে অ্যাকচুয়ালি এটা মাইনাস এটা, অর্থাৎ পরেরটা মাইনাস আগেরটা যদি করো তাহলে কিন্তু সরণ ভেক্টরটা বের হয়ে আসবে। তাহলে এখান থেকে আমি বের করতে যদি চাই তাহলে এস সমান পাওয়া যাবে পরেরটা মাইনাস আগেরটা, তাহলে 3 - 1 I, দেন 2 - 1 2 - 1 j, এরপরে হচ্ছে 0 - 2, তাহলে 0 - 2 k। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2i প্লাস j মাইনাস 2k। তাহলে সরণ ভেক্টর পেয়ে গেলাম। বল ভেক্টর তো আগে থেকেই প্রশ্ন দেওয়া ছিল, সরণও পেয়ে গেলাম, তাহলে আমি কৃত কাজের ভ্যালুটা কিন্তু অলরেডি পেয়ে যাব। এবং খেয়াল করো এখানে যে বলের যে মানটা, এই বলের মানটা কিন্তু কনস্ট্যান্ট দেখে বোঝা যাচ্ছে। তুমি কিন্তু একটা ভেক্টর রাশি চাইলে মান বের করে নিতে পারবা, ভেক্টর রাশি অবশ্যই একটা মান বের করে নেওয়া যায়, এবং এই মানটা কিন্তু কারোর উপর ডিপেন্ড করছে না, সর্বদাই হচ্ছে সেম মান নির্দেশ করছে, তাই না। তাহলে আলটিমেটলি এটা একটা কনস্ট্যান্ট ফোর্স, এটা কিন্তু দেখেই বুঝতে পারা আছে যে এটা একটা ধ্রুব বল একটা, তাই না, কারণ এর মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ভ্যারিয়েবল ফোর্স কোনটা এটা আমরা পরবর্তীতে দেখব, তখন আমরা বুঝতে পারবো যে আসলে ধ্রুব বলের সাথে পরিবর্তনশীল বলের যে কনসেপ্টটা, এটা পার্থক্যটা কোথায়। তাহলে বল দেয়া আছে, সরণ দেয়া আছে, আমাকে যদি কৃত কাজ বের করতে বলে তাহলে জাস্ট করতে হবে কি, আমাকে দুইটাকে ডট গুণ করতে হবে। আর আমরা ডট গুণ মানে জানি সহগের সাথে সহগের গুণ। তাহলে আই এর সাথে আই গুণ করো, 2 × 2 প্লাস জে এর সাথে জে মানে 3 × 1 প্লাস 1 এর সাথে -2 গুণ, তাহলে 1 × -2 কত আসে, 4 3 2, ঠিক আছে 5। এই হচ্ছে আমার আনসার, 5 জুল, ঠিক আছে। তো এই হচ্ছে আমার কৃত কাজের ভ্যালুটা। তাহলে আমরা কিন্তু খুবই ইজিলি শুধুমাত্র ভেক্টর পদ্ধতিটা ব্যবহার করি কিন্তু কৃত কাজের যে ভ্যালুটা সেটা বের করতে পারলাম। এখন আমরা চলে আসবো পরবর্তী আমাদের কনসেপ্টে, যেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ফোর্স। ভ্যারিয়েবল ফোর্স কি জিনিস সেটা আমাকে আগে বুঝতে হবে, তাহলে হচ্ছে আমরা এটাকে
ইউজ করতে পারবো। দেখো, ফোর্স ভ্যারিয়েবল তখন হবে, একটা ফোর্স ভ্যারিয়েবল তখন হবে যদি সে সময়ের সাথে সাথে কিংবা অবস্থানের সাথে সাথে তার ভ্যালুটা চেঞ্জ করে ফেলে। অর্থাৎ এফ, এই বলটা যদি টাইমের একটা ফাংশন রূপে থাকে অথবা স্মরণের একটা ফাংশন রূপে প্রশ্নে দেওয়া থাকে, দেখলেই বুঝতে পারবা। একটা বলের মনে করো ইকুয়েশন দেওয়া আছে, যে বলের ইকুয়েশনে তুমি এক্স ওয়াই কিংবা জেড দেখতে পাচ্ছ, বা তুমি অ্যাকচুয়ালি স্মরণ দেখতে পাচ্ছ, এবং সেখানে স্মরণের বিভিন্ন ভ্যালু বসিয়ে বসে দেখা যাচ্ছে এফ এর এক এক সময় এক এক রকমের মান বের হচ্ছে। তাহলে সেই বলটাকে আমরা বলি ভ্যারিয়েবল ফোর্স। অথবা টি এর সাপেক্ষে ইকুয়েশন দেওয়া আছে, এফ সমান সামথিং টি বা সামথিং টি স্কয়ার বা টি কিউব, যেখানে টাইমের ভ্যালু এক এক সময়ে তার কাজ, বলের ভ্যালুটা এক এক রকম। 1 বসালে বলের ভ্যালু একরকম আসবে, 2 বসালে একরকম আসবে, 3 বসালে একরকম আসবে। এরকম যদি হয় তাহলে সেই ফোর্সটাকে আমরা ভ্যারিয়েবল ফোর্স বলি। তো কখনো যদি একটা ভ্যারিয়েবল ফোর্স সময়ের বা অবস্থানের সাপেক্ষে চেঞ্জ হতে থাকে, তাহলে কৃতকাজের ভ্যালুটা আমরা চাইলেই শুধুমাত্র বল এবং স্মরণকে ডট গুণ করেই পেতে পারবো না, কারণ যেহেতু সেটা চেঞ্জ হচ্ছে। তো চেঞ্জ হওয়ার কারণে আমাকে কৃতকাজের ভ্যালু বের করার জন্য যেটা করতে হবে, আমরা কাজ করে নিই। এফ একটা বল ধরে নিই, আমরা ধরলাম যে এফ এক্স আই, এফ ওয়াই জে, এফ জেড কে। খেয়াল করো, এখন এই এফ এক্স, এফ ওয়াই, এফ জেড এটা কিন্তু কনস্ট্যান্ট কোনো ভ্যালু না, এটা কিন্তু আমি কল্পনা করছি স্মরণের সাপেক্ষে। আপাতত কল্পনা করিনি, স্মরণের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, কারণ যেহেতু কাজের যে ভ্যালুটা, কাজের যে সংজ্ঞা, সেই কাজের সংজ্ঞায় শুধুমাত্র বল আছে এবং স্মরণ আছে। তো আমি কল্পনা করে নিচ্ছি স্মরণের সাথে সাথে এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাহলে স্মরণের সাথে সাথে যদি চেঞ্জ হয়, আমি যদি টোটাল কাজটা বের করতে চাই, তুমি ডিরেক্ট গুণ না করে আমি যদি এই টোটাল স্মরণটাকে ছোট ছোট কিছু অংশে বিভক্ত করে নিই, তাহলে আমার জন্য কাজের ভ্যালুটা বের করা ইজিয়ার হবে। এটাকে আমি একটু গ্রাফিক্যালি বোঝার ট্রাই করতে পারি। খেয়াল করো, একটা বস্তু আছে, ধরলাম যে এখান থেকে এদিক বরাবর এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এস। আমাকে বের করতে বললো এই বস্তুটার কৃতকাজের ভ্যালু বের করো, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত টোটাল কাজের ভ্যালুটা আমাকে বের করতে বলা হচ্ছে। তাহলে আমি একটা যদি এখান থেকে শুরু করে বলের ভ্যালুটা দেখাতো, এই জায়গায় একরকম, বলের ভ্যালুটা এই জায়গায় একরকম, এই জায়গায় আরেক রকম, এখানে আবার আরেক রকম, এখানে আরেক রকম, তাই না? যত হচ্ছে তুমি ডান দিকে সরে যাচ্ছ, বলের ভ্যালু এখানে এতটুকু ছিল, বলের ভ্যালু এখানে এতটুকু ছিল, এখানে আবার আরেকটুকু, এখানে আবার আরেক রকম, এখানে আরেক রকম, এখানে আবার আরেক রকম। তার মানে খেয়াল করলেই বুঝতে পারা যাচ্ছে যে স্মরণ যত চেঞ্জ হচ্ছে, বলের ভ্যালুটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে স্মরণের সাথে বল যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে আমি টোটাল যদি কাজটা বের করতে চাই, তাহলে কোন বলের সাথে স্মরণটাকে গুণ করব? আমি তো করতে পারছি না। এখানে একটা কাজ করে নিই আমরা। সেই কাজটা হচ্ছে আমরা এই টোটাল অংশটাকে ছোট ছোট অংশে বিভক্ত করে নিই। কল্পনা করে নিই এখান থেকে ছোট্ট একটা এরিয়া আমি হচ্ছে কেটে নিব, বললাম এতটুকু অংশ, এতটুকু। এখন এতটুকু যে অংশটুকু, এই অংশটুকু আমি বলবো খুবই সামান্য পরিমাণ স্মরণ, আর তার জন্য এতটুকু যে দূরত্ব, এটাই হচ্ছে আমার বলের মান ওই মোমেন্টটাতে, ওই এক্স্যাক্ট ওই মোমেন্টটাতে বলের ভ্যালু দেওয়া আছে। এবং তার জন্য ছোট্ট একটা স্মরণ যদি আমি পেয়ে যাই ডিএস পরিমাণ, তাহলে আমাকে যদি কাজ করতে বলে খুবই এইটুকের জন্য খুবই সামান্য পরিমাণ একটু কাজ পাবো, এফ ইন্টু ডিএস। এই ছোট অংশটুকুকে আমি এতটাই ছোট কল্পনা করে নিয়েছি যে দুইটা পয়েন্টের মধ্যে বল চেঞ্জ হয় না বললেই চলে। কারণ কি, কন্টিনিউয়াস বলের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এখানে একরকম, ওইখানে একরকম, ওইখানে আরেক রকম। বাট আমি দুইটা পয়েন্ট যদি একেবারেই কাছাকাছি নিয়ে নিই, একেবারে লিমিটিং ভ্যালু, তোমরা ম্যাথের লিমিট পড়েছো, লিমিটিং ভ্যালু তুমি একেবারে যদি জিরো এর কাছাকাছি, দুইটার মধ্যে ডিফারেন্স প্রায় জিরো এর কাছাকাছি এবং যদি ধরে নাও, তাহলে দুইটা পয়েন্টেই তুমি কিন্তু কাজের ভ্যালুটাকে একবারে ইকুয়াল ধরে নিতে পারবে। অর্থাৎ এই পয়েন্টে কাজের যে ভ্যালু আর এই পয়েন্টে কাজের যে ভ্যালু, বলের যে ভ্যালু, সরি, এই দুই পয়েন্টে বলের যে ভ্যালু, সেই দুইটা পয়েন্টই বলের ভ্যালু তুমি সেম ধরে নিতে পারবে। তাহলে এই সেম পরিমাণ বলের সাথে ছোট্ট পরিমাণ স্মরণ যদি আমি গুণ করি, তাহলে আমি ছোট পরিমাণ কাজ পাবো। এবং সম্পূর্ণ কাজ যদি আমি পেতে চাই, টোটাল ওয়ার্ক, তাহলে আমাকে এই সম্পূর্ণ জিনিসটাকে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমি
কৃত কাজের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে একটা কাজ করি, আমার এই যে টোটাল যে সরণটা, এই সরণটাকেও কিন্তু আমি চাইলে আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারি। কল্পনা করো আমার সরণ যে ভেক্টরটা, এটাকে আমি কল্পনা করতে পারি হচ্ছে এরকম xi yj প্লাস zk, অর্থাৎ x অক্ষ বরাবর x পরিমাণ, y অক্ষ বরাবর y পরিমাণ, z অক্ষ বরাবর যদি z পরিমাণ একটা বস্তুর সরণ ঘটে, তাহলে এখান থেকে আমি ds সমান কি বলতে পারি, ভেক্টর আকারে ds সমান বলা যায় হচ্ছে dxi প্লাস dyj প্লাস dzk। তাহলে x y এবং z অক্ষের সাপেক্ষে আমি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সরণের উপাংশ পেয়ে গেলাম। এখানে আমি জাস্ট মান আকারে দেখাচ্ছিলাম, বাট আমাকে যদি ভেক্টর আকারে এই জিনিসটাকে করতে হয়, তাহলে আমাকে কৃত কাজের ভ্যালু বের করতে হবে এই সূত্র দিয়ে। সেটা হচ্ছে কৃত কাজ সমান বল এবং ছোট যে সরণটা আছে তার ডট গুণফলকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করবো কিভাবে, আমাকে শুধুমাত্র এফ এর জায়গায় এটা বসাতে হবে, এস এর জায়গায় যদি এটা বসাই তাহলে আমাকে ডট গুণ করে যেটা আসবে সেটাই। তাহলে করে ফেলি, তাহলে এফ এর জায়গায় আসবে হচ্ছে এফ এক্স আই এফ ওয়াই জে এফ জেড কে, এই যে ভেক্টর এর সাথে হবে ডিএক্স আই ডিওয়াই জে ডিজেড কে। এখন আই জে কে উপাংশের সাথে উপাংশ যদি আমি গুণ করি তাহলে কিন্তু তোমরা ভ্যালুটা পেয়ে যাবে। এটা হয়ে যাবে, তাহলে অবশ্যই এখানে ইন্টিগ্রেশন সাইন এটা থাকবে, তাই না? তাহলে এফ এক্স ডিএক্স এফ ওয়াই ডিওয়াই এফ জেড ডিজেড, তুমি চাইলে তিনটাকে আলাদা আলাদা পার্টে বিভক্ত করতে পারো। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এফ এক্স ডিএক্স এফ ওয়াই ডিওয়াই এফ জেড ডিজেড। সেক্ষেত্রে অবশ্যই আমাকে লিমিট লাগবে একটা, আমার কোথায় থেকে কোথায় সরণ ঘটছে, আমাকে যদি টোটাল কাজটা বের করতে বলে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, এটা ইনিশিয়াল পয়েন্ট, আর এটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। তাহলে ইনিশিয়াল থেকে শুরু করে ফাইনাল পয়েন্ট পর্যন্ত টোটাল সরণের জন্য আমাকে যদি কাজের মান বের করতে বলে, তখন লিমিটটা হবে তোমার, যখন তুমি এক্স এর ইন্টিগ্রেশন করবে তখন লিমিটটা হবে এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত। যখন তুমি ওয়াই এর ইন্টিগ্রেশন করবে তখন হচ্ছে ওয়াই ইনিশিয়াল থেকে ওয়াই ফাইনাল পর্যন্ত। যখন তুমি জেড এর ইন্টিগ্রেশন করবে তখন জেড ইনিশিয়াল থেকে জেড ফাইনাল পর্যন্ত। যখন যার সাপেক্ষে আমাকে ইন্টিগ্রেশন করা হবে তার লিমিটে আমাকে সেখানে বসাতে হবে, তাহলে আমি কৃত কাজের ভ্যালুটা কিন্তু পেয়ে যাব, যদি আমার বলটা পরিবর্তনশীল একটা বল হয়। আশা করি মেইন কনসেপ্টটা বুঝতে পারা গেছে। এই কনসেপ্ট দিয়ে আমরা হচ্ছে এখন একটা প্রবলেম দেখব, তাহলে হয়তোবা একটু বুঝতে পারা যাবে যে এখানে অ্যাকচুয়ালি কি আমাদের পরিবর্তনশীল বল হয় কি হয় না। প্রশ্নটা পড়ি একটু, প্রশ্নটা পড়ে দেন হচ্ছে বোঝার চেষ্টা করি। এখানে বলা আছে এফ সমান 10 প্লাস 0.5 এক্স নিউটন এই মানের একটা বল এক্স অক্ষ বরাবর কাজ করছে। তার মানে বলটা কিরকম একটু পড়ার সাথে সাথে বুঝে নিই। বলটা হচ্ছে 10 প্লাস 0.5 এক্স এর সাথে আবার আই যুক্ত, তাই না? আই কেন দিলাম, কারণ বলটা এক্স অক্ষ বরাবর কাজ করছে, তাই আমি ভেক্টর পদ্ধতিতে করে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, ভেক্টরে থাকলে যাতে করে তোমরা সেভাবেই করতে পারো। ভেক্টর ছাড়াও এটা করা পসিবল, যেহেতু শুধুমাত্র একটা অক্ষ এক্স অক্ষ, তাহলে ভেক্টর ছাড়াও করা পসিবল। বাট ভেক্টর দিয়ে বুঝলে যদি 2-3টা অক্ষ থাকে তাহলে সেটা বুঝতে এখন থেকে ইজি হয়ে যাবে। এখন দেখো এক্স অক্ষ বরাবর একটা কণাটা ক্রিয়াশীল এবং বল প্রয়োগে বস্তুটির এক্স ইকুয়ালস টু 0 মিটার থেকে এক্স ইকুয়ালস টু 2 মিটার দূরত্বে যদি সরণ ঘটে, তাহলে কৃত কাজের ভ্যালুটা আমার কত? তাহলে বল দেয়া আছে, আমরা সরণ ভেক্টরটা কি অলরেডি আমরা শিখে গেছি। সরণ মানে হচ্ছে ডিএস অর্থাৎ ডিএক্সআই ডিওয়াইজে ডিজেড কে। এখন দেখো এই যে এফ যে বলটা আছে সেখানে কিন্তু এক্স একটা জিনিস আছে না, তার মানে অবশ্যই এখানে দেখেই বুঝতে পারা আছে বল অ্যাকচুয়ালি ফাংশন অফ এক্স। এক্স মানে একটা সরণ মিন করছে, তাই না? আমি কি বলেছিলাম যে বল যদি কখনো সরণ বা টাইমের একটা ফাংশন রূপে থাকে সেটা অ্যাকচুয়ালি একটা ভ্যারিয়েবল ফোর্স, কারণ এক্স এর জায়গায় তুমি যদি মান বসাও তাহলে এফ এর মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এক্স এর জায়গায় 1 বসালে একটা পাওয়া যাবে, 2 বসালে আরেকটা পাওয়া যাবে, এক এক ভ্যালুর জন্য এক্স এর এক এক রকম এফ এর ভ্যালু পাওয়া যাচ্ছে। এই কারণে এটা কনস্ট্যান্ট কোনো ফোর্স না, এটা হচ্ছে ভ্যারিয়েবল ফোর্স। তো সেক্ষেত্রে তুমি যদি অ্যাকচুয়ালি কৃত কাজের মান বের করতে চাও তুমি ডিরেক্ট এফ ইন্টু এস করলে হবে না,
কারণ যেহেতু এস এর সাথে সাথে এটা চেঞ্জ হচ্ছে, ভ্যারি করছে, তাহলে তোমাকে টোটাল কাজটা বের করার জন্য ইন্টিগ্রেশন পদ্ধতি ইউজ করতে হবে, যেটা আমরা একটু আগে শিখলাম, সেটাকে আমরা এখন অ্যাপ্লাই করব। তো এখন দেখো কৃত কাজ সমান কি বলতে পারি আমি, এফ ডট ডিএস, এটাকে আমি ডিডাব্লিউ আপাতত বলি, এফ এর সাথে ডিএস গুণ, ডট গুণফল করার নিয়ম, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। তাহলে শুধুমাত্র আই আছে, তাহলে জে কে ম্যাটার করে না, এটা বাদ হয়ে যাবে, থাকবে এটার সাথে এটা গুণ, তার মানে 10 প্লাস 0.5x ইন্টু dx। এটা তোমরা চাইলে একবারেই লিখতে পারতে, আমি ভেক্টর আকারে বোঝালাম যাতে করে আই জে কে দিয়ে থাকলেও তোমরা করতে পারো জিনিসটা। তাহলে অর্থাৎ আমার টোটাল যে ওয়ার্ক ডান এটা হবে টোটাল জিনিসটাকে ইন্টিগ্রেশন করা, 10 প্লাস 0.5x dx, এটাকে ইন্টিগ্রেট করব। লিমিটটা কি, এক্স এর একবারে লোয়ার থেকে আপার লিমিট, ইনিশিয়াল থেকে ফাইনাল। ইনিশিয়ালি সে জিরোতে ছিল, ফাইনালি সে 2 মিটারে আসতে চায়, তাহলে 0 থেকে শুরু করে 2 মিটার পর্যন্ত কৃত কাজ। তাহলে 0 থেকে 2 কি হবে, এটা আসবে 10x 0.5x স্কয়ার বাই 2, লিমিট বসাই, এটা আমি একবারে বসিয়ে দিচ্ছি, কত হবে, তাহলে এটা হচ্ছে 10 ইন্টু 2.5x বাই 2, 21 জুল। এই হচ্ছে তোমার কৃত কাজের ভ্যালু। ঠিক আছে, আশা করি কিভাবে করতে হবে এই প্রবলেমটা এটা তোমরা বুঝতে পেরেছো। চলে আসবো আমরা এখন আমাদের নেক্সট টপিকে, সেটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্কে আমাকে যদি কৃত কাজ বের করতে বলে তাহলে সেটা আমি কিভাবে করতে পারি, যার কনসেপ্টটা অলরেডি আমরা পড়ে ফেললাম এখানে। এই কনসেপ্টটা তোমরা যদি বুঝো, ওটাকে আমার আসলে আলাদাভাবে করার দরকার নেই, বাট আমি জাস্ট একবার সামারাইজ করে লিখে দিতে পারি। সেটা হচ্ছে ত্রিমাত্রিক যদি হচ্ছে এক্স ওয়াই জেড আকারে দেওয়া থাকে, দুইটা রিলেশন থাকতে পারবে, দুইটা পসিবল কেস থাকতে পারে। কেস 1, যদি এফ কনস্ট্যান্ট একটা ফোর্স হয়, ধ্রুব বল হয়, তাহলে একরকম হবে, আর ভ্যারিয়েবল ফোর্স হলে আরেক রকম হবে। ধ্রুব বল হলে কি হবে, ধ্রুব বল হলে তুমি ডিরেক্ট হচ্ছে এভাবে করতে পারো, এফ সমান যদি হয় এরকম এফ এক্স আই এফ আই জে এফ জেড কে, এটা যদি এফ হয়, ঠিক আছে, এই সেম জিনিসটা আমরা হচ্ছে পরের ক্ষেত্রে লিখে নিই, পরেরটাতেও। বাট শর্তটা কি, এখানে এফটা কনস্ট্যান্ট আর এখানে এফটা অ্যাকচুয়ালি ফাংশন অফ টি অর ফাংশন অফ এক্স, যে কোনো কিছু হতে পারে, টি এর সাপেক্ষে হতে পারে, এক্স সাপেক্ষে হতে পারে, সেটা যদি হয়, এবং সরণটা যদি এরকম হয় এক্স আই ওয়াই জে জেড কে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে যদি কাজ বের করতে বলে তাহলে কাজ হবে এফ এক্স ইন্টু এক্স এফ ওয়াই ইন্টু ওয়াই এফ জেড ইন্টু জেড। এখানে ডিরেক্ট কাজ, আর তোমাকে এক্সট্রা কিছু করতে হবে না, শুধুমাত্র ডিরেক্ট গুণ করে দিলেই হয়ে যাবে। বাট এই ক্ষেত্রে যখন আমার সরণটা এফ যখন ভ্যারিয়েবল হবে, তখন আমার কিন্তু কাজের ভ্যালুটাকে আমরা দেখলাম যে এখানে অ্যাকচুয়ালি আমাকে নিতে হবে ডিএস অংশটা হচ্ছে ডিএক্স আই ডিওয়াই জে ডিজেড কে, এবং সেই ক্ষেত্রে ইকুয়েশন দাঁড়াচ্ছে এফ এক্স ডিএক্স এফ ওয়াই ডিওয়াই এফ জেড ডিজেড, এবং অবশ্যই ইন্টিগ্রেশন, এবং তোমাকে লিমিট বসাতে হবে এখানে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই হচ্ছে আমরা একটু সামারাইজ করতে পারি, যে কখনো যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কৃত কাজের ভ্যালু বের করতে বলে, এটা ইউজ করব যদি ভ্যারিয়েবল ফোর্স হয়, এটা ইউজ করব যদি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ফোর্স হয়, যেটা আমরা একটু আগে প্রবলেম করলাম। এখন এটাকে একটু বিস্তৃত করব আমরা প্রবলেমগুলোকে, সেটা হচ্ছে এই ম্যাথটার ক্ষেত্রে। দেখো এখানে কি বলা আছে, আচ্ছা এটা এটা থাক, এটা তোমাদের জন্য রাখি, আমি একটু কঠিনটা করে দিই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আগে একটা করি, তারপর না হয় বাকিটা করা যাবে। দেখি একটা করি, এই প্রবলেমটা কি বলা আছে খেয়াল করো। এফ সমান
এই একটা মানের বল দেয়া, এই বলটা কোন একটি কণার উপর কাজ করছে এবং বল প্রয়োগে বস্তুটি এত বিন্দু থেকে এত বিন্দুতে সরে গেল, আমাকে বের করতে বলা হয়েছে কিন্তু কাজের ভ্যালু কত। তো এখানে দেখে কি বোঝা যাচ্ছে, এফ যেহেতু ফাংশন অফ এক্স এবং ওয়াই, তার মানে অবশ্যই স্মরণের সাথে রিলেটেড। যেহেতু স্মরণের সাথে রিলেটেড, ফাংশনটা হচ্ছে স্মরণের একটা ফাংশন, তার মানে এই যে বলটা, এই বলটা অ্যাকচুয়ালি একটা ভ্যারিয়েবল ফোর্স, এবং ভ্যারিয়েবল ফোর্স হলে আমাদের সূত্রটা কি দাঁড়াবে, এই টাইপের সূত্র দাঁড়াবে, এফ এক্স ডিএক্স এফ ওয়াই ডিওয়াই এফ জেড ডিজেড। তুমি চাইলে কিন্তু ডিরেক্ট লিখতে পারি ওটা। এখন তাহলে আমার কৃতকাজের ভ্যালু হবে এফ এক্স ডিএক্স এফ ওয়াই ডিওয়াই এফ জেড ডিজেড। এখন দেখো, প্রথম যে জিনিসটা, এখানে এফ জেড ডিজেড বলে কিছু থাকবে না, কারণ কি, এই যে এফ যে ইকুয়েশনটা আছে তোমার, এই এফ ইকুয়েশনে কে বলে কিছু নাই, অর্থাৎ জেড অক্ষ বরাবর কোনো অংশ নাই এখানে, তাহলে অটোমেটিক্যালি এই যে পার্টটুকু এটা তোমার জিরো হয়ে যাচ্ছে, এটা লেখার দরকার নেই। তাহলে আমার শুধুমাত্র এতটুকু অংশ নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এতটুকু অংশ নিয়ে যদি আমি কাজ করতে চাই, একটু খেয়াল করো কিভাবে করতে পারি। এফ এক্স এর জায়গায় বসাবো এফ এর এক্স অংশের পার্টটুকু, 3x², এর সাথে ডিএক্স, আর ওয়াই এর সাথে বসাবো হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে পার্টটুকু আছে, এটা হচ্ছে 2y যে। তাহলে এখানে যদি আমি জাস্ট এখন ইন্টিগ্রেশন করি, তাহলে আমাকে বুঝতে হবে কি হবে। এখন দেখো ইন্টিগ্রেশনটা করবো কিভাবে। ইন্টিগ্রেশন করার জন্য তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে তোমার এক্স কিন্তু এটা, এটা হচ্ছে আমার এক্স ইনিশিয়াল, আর এটা হচ্ছে তোমার এক্স ফাইনাল। তাহলে যখন তুমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবে, তাহলে তোমার ইনিশিয়াল এবং ফাইনালে বসবে এই দুইটা ভ্যালু, ঠিক আছে? আর আমি যদি ওয়াই এর সাপেক্ষে করতে চাই, ওয়াই এর সাপেক্ষে এটা হচ্ছে তোমার ওয়াই ইনিশিয়াল, আর এটা হচ্ছে তোমার ওয়াই ফাইনাল। তো যখন তুমি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবে, ইনিশিয়াল এবং ফাইনালের জায়গায় তোমাকে ওই দুইটা ভ্যালু বসাতে হবে। তো মাথায় রাখতে হবে এই জিনিসটা, ভুলবশত তোমরা যাতে করে এটা আবার বসিয়ে না দাও, ঠিক আছে? তো এটা আমরা বসাই এখন। ডিএক্স এর ক্ষেত্রে আমাকে বসাতে হবে এক্স এর ইনিশিয়াল এবং ফাইনাল ভ্যালু, তাহলে এক্স হচ্ছে 0 থেকে শুরু করে 2 পর্যন্ত যাবে, তাহলে 0 থেকে 2, আর ওয়াই কোথা থেকে যাবে, 0 থেকে শুরু করে 1 পর্যন্ত। এখন জাস্ট এটাকে আমি ইন্টিগ্রেট করব, তাহলে x³/3 আসবে, শুধুমাত্র x³ আসবে, সব কেটে যাবে আর কি, আমি একবারে বসিয়ে দিলাম। এখানে y²/2, 2 কেটে যাবে, শুধু থাকবে y²। তাহলে কত আসে, 2³ মানে 8, আর এখানে আসে 1, তাহলে 9 জুল। এই হচ্ছে তোমার আনসার, 9 জুল, ঠিক আছে? এটাই হচ্ছে আমার আনসার। তো দেখো এখানে বোঝার বিষয়টা কি, বোঝার বিষয়টা হচ্ছে তুমি কিভাবে অ্যাকচুয়ালি এই ভ্যালুটাকে এখানে বসাচ্ছ, এটা হচ্ছে ম্যাটার করছে বেশি। এখানে আরেকটা ঝামেলা হতে পারে ম্যাথগুলোতে, আমি যে ম্যাথটা নিয়েছি সেই ম্যাথে আই এর সাথে যেই সহগটা আছে, একটু ভালো মতো খেয়াল করো, আই এর সাথে যেই সহগটা আছে, এটা কি শুধুমাত্র এক্স এর একটা ফাংশন না, 3x², এখানে কোনো ধরনের ওয়াই বা জেড কিছু নেই। জে এর সাথে যে ফাংশনটুকু আছে সেটা 2y, শুধুমাত্র ওয়াই এর ফাংশন। বাট এটা যদি সেরকম না হতো, এটা যদি সেরকম না হতো, অর্থাৎ এখানে যদি ওয়াই এর কোনো ফাংশন থাকতো বা এখানে যদি এক্স এর কোনো ফাংশন থাকতো, তাহলে কিভাবে আমরা সেটাকে ইন্টিগ্রেশন করতাম? কারণ এক্স বা ওয়াই এরা তো নিজেদের মধ্যে লিঙ্ক থাকতে পারে, ভ্যারিয়েবল হতে পারে, তো সেই ক্ষেত্রে কিভাবে করতে পারবো সেই জিনিসটা বোঝার জন্য আমরা পরবর্তী প্রবলেমটাতে চলে আসি। দেখো এই প্রবলেমটাতে কি বলা আছে, প্রশ্নে বলা আছে আরেকটা ফোর্স, এবং তার জন্য বস্তুটি হচ্ছে x=0 থেকে হচ্ছে চলে আসছে y=2 বিন্দুতে। বাট এখানে এক্সট্রা একটা কথা বলা আছে, এবার বস্তুটি সরলরেখা বরাবর মুভ করছে না। এর আগে বস্তুটি হচ্ছে 0 বিন্দু থেকে 2 1 বিন্দু পর্যন্ত গেল, কিভাবে গেল, সেটা কি সরলরেখা বরাবর গেল, আঁকা বাঁকা পথে গেল, এটা বলা নাই, বাট আমাকে সরলরেখা কল্পনা করেই করতে হবে। বা সরলরেখা যদি কল্পনা নাও করতে তাও সমস্যা হতো না, এটা আমি পরে বলছি। দেখো এখানে একটা রেখা উল্লেখ করে দিয়েছে, যে এই যে বলটি আছে একটা কণার উপর প্রয়োগ করা হলো, সেই বলটি প্রয়োগের কারণে বস্তুটা একটা রেখা বরাবর, একটা রেখার বরাবর উপরের দিকে চলে গেল। এটা কিভাবে গেল, এটা সরল রেখা বরাবর গেল, y=2x, এটা কি সরল রেখার ইকুয়েশন না? এক কাজ করো তোমরা, আমি হচ্ছে একটা গ্রাফটা ড্র করি, তাহলে আইডিয়া পাওয়া যাবে। এটা হচ্ছে আমার এক্স এবং ওয়াই অক্ষ, তার মধ্যে
আমরা জানি y সমান mx যদি কোনো কিছু থাকে তাহলে সেটা অ্যাকচুয়ালি একটা সরলরেখার নির্দেশ করে। তাহলে y সমান mx টাইপেরই একটা রেখা দেওয়া আছে এখানে, তার মানে একটা সরলরেখা অবশ্যই। এবং সেখান থেকে এখান থেকে শুরু করে x এর মান যেখানে 0, x এর মান এখানে 0, এখান থেকে শুরু করে x এর মান 2 পর্যন্ত বস্তুটি হচ্ছে সরে গেল। তো সরে যখন গেল তখন y এর ভ্যালু কত আমাকে বলা নেই, বাট ইকুয়েশন তো দেয়া আছে y ইকুয়ালস টু 2x। তুমি চাইলেই কিন্তু এই যে সমীকরণে, এই সমীকরণে ভ্যালু বসিয়ে বসিয়ে y এর ভ্যালুটা তুমি বের করে নিতে পারবা। তো আমি x এর ভ্যালুটা যদি সমীকরণে বসাই তাহলে y এর এই ভ্যালু পাবো। যখন x এর ভ্যালু 0 তখন y এর ভ্যালু কত 0, তার মানে অ্যাকচুয়ালি মূল বিন্দুই ছিল সেটা, এবং সেভাবেই আমরা চিত্রটা এঁকেছি। আর যখন x এর ভ্যালু 2 তখন y এর ভ্যালু কত 4। তাহলে 0 0 বিন্দু থেকে 2,4 এই বিন্দুতে এই বস্তুটি আসলো, এবং তার উপর যেই বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে এটা। সেটা যদি হয় তাহলে বস্তুটি এখান থেকে এখানে যদি সরে যায় তাহলে কৃত কাজের ভ্যালু কি? ইকুয়েশন এটাই, আগের মতোই হুবহু আমরা এটাকে ইউজ করব। যেহেতু এখানেও আবার কে নাই তাহলে কে পার্ট 2 কে আমরা বাদ দিব একেবারে। তাহলে বাদ দিলে আমার কৃত কাজের ইকুয়েশনটা কি আসে? w সমান fx dx fy dy। এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করব। fx এর জায়গায় কি বসাবো? y স্কয়ার dx থাক, সমস্যা নাই। fy এর পরিবর্তে x dy। হ্যাঁ, এখন দেখো সমস্যাটা এখানে। আমি যে একটু আগে বলছিলাম কখনো যদি x এর সাপেক্ষে তোমাকে ইন্টিগ্রেশন করা লাগে, কিন্তু এইখানে যদি y স্কয়ার হয়, সেই yটাকে কি আমি ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসতে পারবো? তখনই বাইরে নিয়ে আসা যায় যখন হচ্ছে x এবং y এর ভিতরে কোনো রিলেশন থাকে না, অর্থাৎ একটা যদি আরেকটার উপর ডিপেন্ডেন্ট না হয় তাহলে সেটা করা যায়। বাট এই যে এখানে একটা ডিপেন্ডেন্সি কিন্তু তোমার কাছে দেয়া আছে যে y x এর উপর ডিপেন্ডেন্ট, এবং কিভাবে ডিপেন্ডেন্ট সেটা তোমাকে বলা আছে। তাহলে এই ডিপেন্ডেন্সিটা অ্যাকচুয়ালি তোমাকে এখানে ইউজ করতে হবে, তবেই তুমি এখানে লিমিটটা বসাতে পারবা, আদারওয়াইজ বসাতে পারবা না। এখানে dx যেহেতু আছে তার মানে লিমিট x এর বসবে, dy যেহেতু আছে এখানে লিমিট y এর বসবে। বাট সাথে যে আছে যাকে আমি ইন্টিগ্রেশন করতে যাচ্ছি সে তো নিজে y না, সেটা তো x। তাহলে যে যার সাথে রিলেটেড তাকে সেটাতে রূপান্তর করে তারপর তোমাকে ম্যাথটা করতে হবে। তাহলে সেটা আমরা প্রথমত করব। আমাদের প্রথম কাজ হচ্ছে রূপান্তর করা, যে এখানে যেখানে y স্কয়ার আছে সেখানে যেহেতু dx, তাহলে yটাকে আমাকে x এ রূপান্তর করতে হবে। সেটা কিভাবে করব? y এর পরিবর্তে আমি 2x বসাবো। দেখো y এর পরিবর্তে যদি 2x বসাই তাহলে এটা হয়ে যাবে 4x স্কয়ার dx। দেখো এখন সবকিছু x হয়ে গেছে। সেম ভাবে x dy, এখানে x এর পরিবর্তে এখন আমাকে y বসাতে হবে। x এর পরিবর্তে y বসালে কি হবে? এখানে x সমান আমি বলতে পারি y/2। এটা বসাও এখানে y/2 dy ইন্টিগ্রেশন। এখন তুমি চাইলে লিমিটটা বসাতে পারবা। x এর ক্ষেত্রে x এর লিমিট 0 থেকে শুরু করে 2 পর্যন্ত, 0 থেকে 2। আর y এর ক্ষেত্রে y এর লিমিট 0 থেকে শুরু করে 4 পর্যন্ত, 0 to 4। এখন তুমি বসাও, এটা আসবে হচ্ছে 4/3x³ 0 থেকে 2, আর এখানে আসবে y²/4 0 থেকে 4। ভ্যালু বসাই 4/3 into 2³ 4²/4। দেখি হিসাব করে কত আসে, আমরা মানটা বসিয়ে দিই। 4/3 into 8 প্লাস 4 আসে 14.67 14.67 জুল। এই হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে আমি যেটা বললাম সেটা মাথায় রাখতে হবে, যে কখনো যদি ইন্টিগ্রেশন সাইনের মধ্যে x এর জায়গায় y, y এর জায়গায় x চলে আসে তাহলে তোমাকে সেটা অল্টার করতে পারতে হবে। সেম টাইপের একটা ম্যাথ হচ্ছে আমি এখানে দিয়েছি, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে রাখলাম। সেম টাইপের প্রবলেম, শুধুমাত্র সমস্যাটা কি এর আগে যেটা সরল রেখা ছিল
সেটা এখন সরলরেখা না হয়ে একটা বক্ররেখা হয়ে গেছে, ওয়াই স্কয়ার সমান এক্স, একটা পরাবৃত্ত হয়ে গেছে। ওই আগের মধ্যে একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুতে যাবে, এক্স এফ এর ক্ষেত্রে এখানে এক্স আছে, বাট এখানে এক্স এবং ওয়াই এর মিশ্রণ আছে, তার মানে একটাকে তোমাকে আরেকটাতে কনভার্ট করে ম্যাথটা করতে হবে। এটা তোমাদের জন্য আমরা হোমওয়ার্ক আকারে রেখে দিলাম, ঠিক আছে? এটা ট্রাই করে জানাবে তোমাদের